রাখছি ভাই। বউ দাঁড়িয়ে আছে কিছু বলার জন্য, তাকে অপেক্ষা করাতে কষ্ট হয় আমার। শ্রেয়া অবাক হলো, চমকপ্রদ চাহনি নিক্ষেপ করলো তুর্যের দিকে। তুর্য মোবাইলটা পকেটে রেখে এক হাত বাড়িয়ে শ্রেয়ার শরীরটা নিচের মধ্যে আবদ্ধ করতে গিয়েও থেমে যায়। কপালে তুষ্ঠ বলি রেখার ভাঁজ ফুটে ওঠে। শ্রেয়া রিনিছিনি কণ্ঠে প্রশ্ন করল। কি হয়েছে? তুর্যের নিরলস জবাব। ঘেমে আছি, এখন জড়িয়ে ধরবো না? শ্রেয়ার কণ্ঠনালী ভেদ করে কোনো কথা এলো না। একটু একটু করে অতীব নিকটস্থে যায় ও তুর্যের। ছোট্ট বাচ্চাদের ন্যায় মিশে যায় বুকে, আঁকড়ে ধরে গেঞ্জি। তুর্যের ওষ্ঠদ্বয়ে নিঃশব্দ হাসি অনেকখানি জায়গা দখল করে। শ্রেয়া ছাদের মেঝে ছুঁয়ে থাকা ওড়নাটা টেনে ওর মাথার উপর দিয়ে সমস্ত চুল মাথা ঢেকে দিল। সর্বদা ভরাট গম্ভীর কণ্ঠস্বরটা কেমন আদুরে নরম হয়ে উঠল। বলল, রোদ আমার বউকে কালো ভূত বানাতে চাইছে। আর আপনি? আপনার শরীর খারাপ লাগছে না? এখানে এসে ফোনে কথা বলতে হয়? নির্ভয়ে প্রশ্ন করে শ্রেয়া। প্রশ্ন করার অনুমতিটা তুর্যই দিয়েছে ওকে। তবুও বেশ ভয় হয় ওর। তুর্যের বদমেজাজি রূঢ় স্বভাব সম্পর্কে ও অবগত। অবশ্য প্রথম পরিচয়টা ফুলশয্যায় হয়েছিল, যদিও মানুষটা মানসিকভাবে বিক্ষিপ্ত ছিল, এবং দ্বিতীয়বার সুস্থ মস্তিষ্কে এই ছাদেই দাঁড়িয়ে কি তেড়াবেঁকা ব্যবহার করে ওর সঙ্গে। তখন থেকেই তুর্যের প্রতি ওর ভীতি। শ্রেয়া প্রীতিকে একপাশে রেখে তুর্যের সামনে কথা বলতে গিয়ে দোনোমনো করার আর একটা কারণ বের করেছে, তা হলো সম্মান। ও এই মানুষটাকে প্রচণ্ড সম্মান করে। বুকে মুখ গুজে চক্ষুদয় বুঝে ফেলল। অচিরেই শ্রবণ হলো গলার আওয়াজ। তোমার মতো সুন্দরী বউ ফেলে প্রেম টেম আমার দ্বারা হবে না। আমি যেদিন ছোট্ট শ্রেয়সীর মাথায় জুটি দেখেছি, বড় শ্রেয়সীর কাজল মাখা আঁকি দেখেছি, সেদিনই শেষ, একদম শেষ। সেটা আমার বউ জানে ভালো করে। শ্রেয়া লাল রঙের প্রলেপে ঢাকা কপালদয় লুকোতে আরেকটু ঘনিষ্ঠ হলো। তুর্য কর্ণর পাতায় ঠোঁট ছুঁয়ে বলল, কি করছো? এটা কিন্তু ছাদ, চলো রুমে যাই। বড্ড রসাত্মক শোনালো কণ্ঠটা। কানে ঝংকার তুলে এক একটা ধ্বনি। শ্রেয়া লজ্জায় নেতিয়ে পড়ছে, তবুও অস্পষ্ট মিহিস্বরে প্রতিবাদ করার তীব্র প্রচেষ্টা করে। আমি তো তুমি তো কি চেক করতে এসেছো ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে কিনা? চেক করতে আসবো কেন? আপনি সিগারেট খান, স্বচক্ষে দেখলাম একদিন। বুক থেকে মুখ তুলে নির্দ্বিধায় কথাখানা ব্যক্ত করে শ্রেয়া। তুর্য ওকে ছাদের রেলিংয়ের সঙ্গে ঠেসে ধরল। দু হাত দুই পাশে রেখে আটকে ফেলল ওকে। দাঁতে দাঁত চেপে বলল, কিস করার সময় নাকে সিগারেটের গন্ধ লেগেছিল। লাগলে ওয়াক থুতো করনি কেন? লেগেছিল? শ্রেয়া কিং কর্তব্য বিমূঢ় স্থির নেত্রে তাকিয়ে রইল। ওর ললাটে জমাট হয়ে থাকা বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে যাচ্ছে কানের কাছ দিয়ে। তুর্য একটু একটু করে ঘর্মাক্ত ফোঁটাতে হাত ছুঁয়ে দিল। নিশ্চল মায়াবী নয়ন চূড়ায় কতক্ষণ চেয়ে থেকে কপালে রাখল ওষ্ঠদয়। শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কেঁপে উঠল। শরীরের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে সেই কম্পন। ওর মনে হচ্ছে জীবনটা এখন সুখের অনুচ্ছেদ, ভালোবাসার অভাব নেই। যেদিকে দৃষ্টি মেলে রঙিন সুতোয় যেন বাধা পড়ে। মাসখানেক আগেই প্রাণটা চলছিল কোনো রকম, সবকিছু সাদা মলাটে আবৃত থাকে। অতপর রঙিন প্রচ্ছদের শিল্পী হিসেবে আসে তুর্য নামক গম্ভীর পুরুষ। ওষ্ঠ এখনো শ্রেয়ার ললাটে ডুবে, কিয়ৎক্ষণ পর কপাল ছেড়ে নেমে আসে তীর করা অধর পানে। মুখোমুখি অধর চোরা, গলা শুকিয়ে গেল শ্রেয়ার। তুর্য কি আছো পানি সাধবে? এখানে জল কোথায় পাবে? সেদিন কি তাড়াহুড়ো করেই না গ্লাসের পানি সমাপ্ত করে ও। মনে হয়েছিল কত যুগ পানি পান করা হয়নি। ভাগ্যিস তুর্য পানি দিয়েছিল, নয়তো তৃষ্ণার্ত হয়ে লজ্জার ভারে সোফায় জ্ঞান হারিয়ে পড়ে থাকতো। তুর্য সরে গিয়ে বলল, আমি সিগারেট খাই না। একবার যে ছাদে দেখে ভেবেছিলে, সেটা ছিল ভুল দেখা। নিচের ফ্ল্যাটের একটা ছেলে খেয়েছিল, অর্ধ অংশটা ফেলে চলে যেতেই তোমার আগমন। বিস্ময়া হত চোখে তাকায় শ্রেয়া। আন মনে অস্ফুট স্বরে জিজ্ঞেস করে বসে, সত্যি? বউ কি বিশ্বাস করে না? তুর্যের প্রশ্নে থ মেরে যায় ও। বিশ্বাস করে ও, অনেক বেশিই করে। পুনশ্চ লৌহস্বরে বলে ওঠে তুর্য, আমার জীবনের কিছু ভুল অনেকখানি সময় নষ্ট করে দিয়েছে। সুস্থ ও স্বাভাবিক থেকে
আমি তোমার সঙ্গে থাকতে চাই। অ্যালকোহল, সিগারেট এসব ক্ষণিকের ডিপ্রেশন কাটিয়ে একটা মানুষকে মেচে সুখ দিতে পারবে, কিন্তু একটা সময় পাল্টা আক্রমণ করবে এসব। তোমার কাছাকাছি আমি যে সুস্থতা অনুভব করি সেটা কাটিয়ে আমাকে পাগল বানানোর ক্ষমতা একমাত্র তুমিই রাখো। যদি মানুষের জীবনসীমা 1000 বছর হতো তাহলে তোমার সাথেই 1000 বছর বাঁচার আকুতি করে যেতাম শ্রেয়সী। শ্রেয়া নিশ্চুপ, অন্তর্দেশে শীতল অনুভূতি। অতিরিক্ত দুঃখে চুপ হয়ে যায় একটা মানুষ। শ্রেয়ার তা হচ্ছে না, বরঞ্চ অত্যাধিক আনন্দে নির্বাক সে। তুর্য ফের বলে, ছাদে আসলে যে আয়ুষ ভাই এসছে। হঠাৎ? প্রিয় নাকি অনেকদিন ধরে ওনার সাথে কথা বলা বন্ধ করে রেখেছেন, তাই। তুর্য উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলল, বাহ, আয়ুষ তো উন্মাদ প্রেমিক হয়ে যাচ্ছে দিনকে দিন। চলো নিচে যাই। এক প্রকার দৌড়ে কাছাকাছি আসলো শ্রেয়া। সামনে দাঁড়িয়ে পড়ল। তুর্য ভ্রু কুচকাল ঈষৎ, রাশভারী গলায় বলল, কি হলো? আমরা আরো পরে যাই। কম্পনরত কণ্ঠে উত্তর দেয় শ্রেয়া। তুর্য বাঁকা হাসে, বলে, ওদের কি প্রাইভেসির জন্য পুরো ফ্ল্যাট লাগবে? এক রুমে হয় না? আমাদের তো এক রুমেই চলে। সারা জীবন নীরব থেকে এখন আমার থেকে ধাপে এগিয়ে গেলে। আয়ুষ, বউটা গাধি, বোকাশোকা, না হলে আমি অনেক ধাপ পেরিয়ে যেতাম। এ যাত্রাই আর সহ্য করতে পারল না শ্রেয়া। এত মারাত্মক কথা! এদিক সেদিক তাকাতেই তুর্য কবজি চেপে ধরে বুকে মিশিয়ে পড়ল। লুকোচুরি খেলতে হলে আমার বুকেই লুকাই। প্রিয় ভয়ঙ্কর রেগে আছে। রাগের কারণ আয়ুষ সত্যিই ওকে পরীক্ষা খারাপ হওয়াতে আদর দূর ফোনও দেয়নি। পরীক্ষা শেষ হয়েছে কতদিন, ঘন্টা সেকেন্ড পেরিয়ে গেল। 5টা দিন আয়ুষ ওকে যন্ত্রণায় রেখেছে, বাড়িয়েছে ছটফটানি। পরে যখন রাগ কমলে কল দেয় প্রিয়, পাল্টা জেদ ধরে ফোন ধরে না। শেষমেশ বাধ্য হয়ে আবারও চট্টগ্রাম ছুটে এসেছে। এখনো আসার পর থেকে কথা বলছে না প্রিয়, এমনকি দরজা লাগিয়ে রুমের ভিতর বসে আছে। আয়ুষ দরজার সামনে দাঁড়িয়ে মলিন কণ্ঠে বলল, আমার যন্ত্রণা হচ্ছে লেট লতিফ, বেরিয়ে আসো। রেজাল্ট খারাপ হলেও বকা দেব না, বিশ্বাস করো। খুব ভালোবাসি তোমাকে। তোমার চেহারা না দেখলে ভিতরটা ব্যথা করে, কণ্ঠ না শুনলে অশান্তি লাগে। বেরিয়ে আসো প্লিজ। চট করে দরজাটা খুলে গেল। আয়ুষ মুখশ্রী দেখার পূর্বেই ওর ওপর ঝাঁপিয়ে পড়ল কাঙ্ক্ষিত মানুষটা। প্রিয়র নিকট তার নিরামিষ স্বামী এখন পথ প্রেমিক। আয়ুষ শক্ত হাতে পেঁচিয়ে নেয় ওকে নিজের সঙ্গে। গলায় ঠোঁটের তীব্র স্পর্শ মেখে বলল, আমি বারবার ছুটে আসতে রাজি, কিন্তু আর একদিনও কথা না বলে থাকতে পারবো না। ছোট্ট জীবনটা অভিমানে কাটিয়ে দিলে ভালোবাসবো কখন? আই লাভ ইউ প্রিয়। প্রিয়র সঙ্গে সঙ্গেই এক হাত আয়ুষের হৃদয়স্থল বরাবর রাখে। ধক করে ওঠে আয়ুষের ভেতরটা। শুনতে পাই প্রিয়র মায়া মিশ্রিত স্বর, এই স্থানের মালিক আমি যেন চিরকাল থাকি। শ্রাবণের হাওয়ার বিষাদের গন্ধ। মধ্যরাতে ঘুম থেকে ওঠে আতঙ্কিত হয়ে পড়ে শ্রেয়া। দেখে তোর্য হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়ার তোড়জোড় চালাচ্ছে। শ্রেয়া কোনো কিছু না ভেবে বিছানা ছেড়ে ভয়ার্থ কণ্ঠে প্রশ্ন করল। কোথায় যাচ্ছেন? তোর্য ওর হাত ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, বলে, যেমনই আছো তেমনভাবেই চলো। মনটা কু ডাক ডাকছে শ্রেয়ার, গলা ধরে এলো। কেন? প্রিয় গাড়িতে অপেক্ষা করছে। বাবার শরীর ভালো নেই, হার্ট অ্যাটাক করেছেন। ভূতল কেঁপে উঠল শ্রেয়ার। সেদিনই না ওর সন্ধি হলো পুরো মানুষটার হৃদয়ের সঙ্গে। সুন্দর একটা বাবা মেয়ের সম্পর্কও সৃষ্টি হয়েছিল। এভাবেই কি সুন্দর মুহূর্তগুলো চলতে চলতে ফুরিয়ে যায়? প্রকৃতি যখন দুটির ছোঁয়া পেতে ব্যাকুল, তখনই হসপিটালের করিডোরে এসে পৌঁছয় তুর্য, শ্রেয়া, প্রিয়। মেহরিমা চৌধুরী থ মেরে বসে আছেন। পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন ত্রিহা। শ্রেয়া জড়তার শঙ্কা নিয়ে ওনার কাছে এগিয়ে আসলো। তোর্য গিয়েছে ডাক্তারের কাছে। অসহায় চোখে শাশুড়ির অশ্রু বিসর্জন দেওয়া দেখছে শ্রেয়া।
খারাপ লাগছে ওর। ও কেন আর একটু হালকা করতে পারল না নুরুল চৌধুরীর বুকে চেপে থাকা কষ্টের ভার? এই ওজন সইতে না পেরেই যেন আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো তিনি মুখ খুলে ছোট বাচ্চাদের মতন আবদার করতে পারলেন না, আমার ছেলেদের আগের ন্যায় ফেরত চাই। কিন্তু শ্রেয়া ঠিকই উপলব্ধি করেছে ওনার কথাগুলো কতটা আর্তনাদ মিশেছিল। ত্রিহা ওকে দেখে নিজের জায়গা ছেড়ে ইশারা করলো বসার জন্য। মাথা নাড়িয়ে না জানালো সে। ত্রিহা শুনল না, হাত ধরে বসিয়ে দিল। তার মতে মানুষের বিপদকালে পাশে দাঁড়ালে প্রিয় হয়ে ওঠা যায়। প্রিয় না হলেও কমপক্ষে মনে কৃতজ্ঞতার একটা স্থান সৃষ্টি করা যায়। শ্রেয়া কিছু সময় পার করে মিনমিনে কণ্ঠে বলল। মেহরিমা ঘাড় বাঁকিয়ে চাইলেন, চোখে মুখে বিধ্বস্ত ভাব, কোনো কথা বলতে মন চাইছে না ওনার। তবুও কাতর স্বরে বলে উঠলেন, তুর্যকে বলো তোহাসকে কল দিতে। দরকার হলে আমি সে বাড়ি ছেড়ে দেব। আমার স্বামীর প্রথম ভালোবাসার চিহ্ন মুছে যাক, তা আমি চাই না। যে ভালোবাসা হারায় সে বুঝে, তার স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখতে না পারার যন্ত্রণাটা ভেতরটা কুড়ে কুড়ে খায়। আমার সম্মান রক্ষা করতে গিয়ে উনি ছেলের সাথে এত বছর যোগাযোগ করলেন না। আসলে সৎ সৎই হয়, যতই একদম বুকের ভেতর ঢুকিয়ে ফেলো না কেন, কখনো সৎ তকমা মুছে যাবে না। আপন মা হাজারবার মারলেও তাতে সমাজের বা ছেলে মেয়ের কিচ্ছু আসে যায় না। সেক্ষেত্রে এটা শাসন। সৎমা যদি একটু উচ্চ আওয়াজও করে তাহলে ধরেই নেয় মানুষ সতীনের সন্তান সহ্য করতে পারে না। সব সৎমা আবার ভালো হয় না, কেউ কেউ হয়। আমি হয়তো সেই কেউয়ের তালিকায় যুক্ত হতে পারিনি। আরিয়ানার যত কাছে যেতে চেয়েছে আমাকে সৎ শাশুড়ি ভেবে ততটাই অবহেলা দোষ দিয়েছে। তোমার আপন শাশুড়ি হয়েও ভালো হতে পারলাম না, খারাপই চাইলাম তোমার। তার মানে আমি সত্যিই খারাপ। ভালো স্ত্রী, ভালো মা, ভালো শাশুড়ি কিছুই হতে পারিনি। এতটাই নিচু মনের হয়ে গিয়েছিলাম যে এতে মেয়েটাকেও আঘাত করেছি। এটারই শাস্তি দিচ্ছেন আমাকে আল্লাহ। শ্রেয়ার বাকশক্তি হারিয়ে ফেলল খানিক সময়ের জন্য। নিস্তব্ধ অটল চাহনি মেহরিমার দিক। একটা মানুষ কি করে পারে দোষ না করেও নিজের উপর নিয়ে নিতে সবটা? মা হয়তো এমনই হয়, কোনো নিষ্ঠুরতা স্বার্থপরতা নেই, আছে কেবল মায়া। আচ্ছা, তোহাস কি যোজন দূর থেকে কখনো অনুভব করেছে সে কতটা জঘন্য ব্যবহার করেছিল মায়ের সঙ্গে, কতটা ক্ষতবিক্ষত করেছে মা বাবার মন? আরিয়ানা কি আঁচ করতে পেরেছে নিজের ভুল, নাকি সবকিছুই তার ইচ্ছেকৃত ছিল? বুক ফেটে কান্না আসার উপক্রম শ্রেয়ার, কণ্ঠনালী কাঁপছে। নিজেকে সামলে ধাতস্থ হলো। আপনি কোনো দোষ করেননি, বরং তোহাস ভাইয়া নিজের কারণেই মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। আমি ছোট না হলে মাকে আগলে রাখতাম, তাহলে বাবা মারতে পারতেন না। যে বাবা মা হারায় তারাই মূল্য বোঝে। এই পৃথিবীতে বাবা মার মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। অন্য কেউ ভালোবাসলেও সেটা মানুষ ভাগ্য ভালো বলে পায়। শ্রেয়ার নরম আফসোসের স্বর কর্ণপাত হওয়া মাত্র মেহরিমা অনুশোচনার অনলে দগ্ধ হয়ে পড়লেন। কিছু বলতে পারলেন না তিনি। তুর্য ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসতেই উঠে দাঁড়ালেন। শ্রেয়ার দিকে এক নজর চেয়ে মেহরিমা চৌধুরীর দিকে তাকালো তুর্য। ক্লান্ত মেশানো গম্ভীর কণ্ঠে বলল, ভাই আসছে। গতকাল ফ্লাইটে ওঠার আগে আমাকে ফোন দিয়েছিল, পরিবার সমিতি আসছে। এখন তাকে চৌধুরী বাড়িতে কিভাবে আনবে সেটা তোমরা ভালো জানো। মেহরিমা চমকে উঠলেন, বললেন, হাসপাতালে আসবে? তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি না করেছি। বর্তমানে মিসেস আরিয়ানার চাচার বাড়িতে আছেন। আমি চাই না হাসপাতালে কোনো সিন ক্রিয়েট হোক। বাবার অবস্থা এখন কিছুটা ভালো, যা করার বলার বাড়িতে নিয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া যাবে। একদিন পর কিছুটা সুস্থ হয় নুরুল চৌধুরী। ওইদিকে ছেলের অবস্থা দেখে ফাতেমা চৌধুরীও অসুস্থ হয়ে পড়েছেন। তাই তুর্চির উপর ভরসা রেখে মেহরিমা বাড়িতে চলে গিয়েছেন। শ্রেয়া প্রিয় আয়ুষ হসপিটালেই রয়ে গেল। করিডোরে পাতানো বেঞ্চিতে বসে ঘুমে আয়ুষের কাঁধে ঢলে পড়েছে প্রিয়।
অপরদিকে শ্রেয়া বসে বসে ভাবছে কিভাবে এত এত মনোমালিন্যের দেওয়াল ভেঙে এক হবে পুরো পরিবার। একই ছাদের নিচে কত মানুষ বাস করে, অথচ সবার মনের মিলন থাকে না। বিচ্ছেদ সহজ, সন্ধি কঠিন, খুবই কঠিন। একজন নার্স এসে জানালো তুর্যকে ডাকছেন নুরুল চৌধুরী, সাথে শ্রেয়াকেও। তুর্যের পিছন পিছন শ্রেয়া কেবিনে ঢুকে পড়ে। ওদের দেখে অচিরেই রোগা চেহারাটা হাস্য উজ্জ্বল হয়ে ওঠে নুরুল চৌধুরীর। দুর্বল কণ্ঠে হাঁক ছাড়লেন। কাছে আয় তোরা। তুর্য চেয়ার টেনে বাবার কাছাকাছি বসলো। শ্রেয়া একপাশে দাঁড়িয়ে রইল। নুরুল চৌধুরী আবারও মুখ খুললেন, বললেন, বাবার কাছে এসে বস। তুর্যের দিকে এক পলক তাকিয়ে তার পাশের টুলে বসল শ্রেয়া। ওদের দুজনের দিকে চেয়ে দুই অধর প্রসারিত করলেন তিনি। জিতেই গেলেন, নিজের অভিমান ভেঙে ছেলেকে ডাকলেন না, কিন্তু সেই অভিমানের ভারে দুনিয়া ছাড়তে রাজি আছেন। তাচ্ছিল্য মাখা কণ্ঠে এক একটা বাক্য উচ্চারণ করল তুর্য। শ্রেয়া আঁতকে উঠল। একটা অসুস্থ মানুষকে এভাবে বলা ঠিক? কিন্তু নুরুল চৌধুরীর হাসি দেখে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল ও। তিনি খোশ মেজাজে ওকে লক্ষ্য করে বলল, এই কথাগুলোতে কি আছে জানিস না মা? কষ্ট, অভিমান, আমাকে হারিয়ে ফেলার ভয়, ভাইয়ের প্রতি ভালোবাসা, সম্মান। তোর স্বামী আমাকে এত ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। ওর কি বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে লজ্জা লাগে? শ্রেয়া সাহসের কাজ করে বসল। তৎক্ষণাৎ বলে ফেলল, হয়তো। নিমেষেই তুর্য রোষপূর্ণ চাহনি নিক্ষেপ করলো ওর উপর। দৃষ্টিতে দমে গেল ও। নুরুল চৌধুরী মৃদু ধমকে বললেন, ওকে চোখ রাঙালো কেন? আমার সহজ সরল মেয়েটাকে একদম ভয় দেখাবে না। যা সত্য তাই বলেছে ও। শুনলাম তোমার ভাই এসেছে সম্পত্তির ভাগ নিতে। না, অফিসের কাজে এসেছে, চলে যাবে আবার। ওকে চৌধুরী বাড়িতে নিয়ে এসো, সম্পত্তি ভাগ করব। ওর বউকেও আনতে বলো, তাকে দেখতে চাই। ওর মতো এতিম আর একটা মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসেছে, সারাক্ষণ ভাবে কিভাবে সবার মন জয় করবে। ওর মতো ভাঙার চেষ্টা করেনি। সকাল থেকে জাঁকজমকপূর্ণ আয়োজন চৌধুরী বাড়িতে। শ্রেয়া ও প্রিয় ব্যস্ত হাতে রান্নাঘর সামলাচ্ছে ত্রিহার সঙ্গে। মেহরিমা ঘরে লুকিয়ে রেখেছেন নিজেকে। বসার ঘর থেকে রহিমা বড় বড় পা ফেলে রান্নাঘরের দুয়ারে উপস্থিত হলো। হাঁপাতে হাঁপাতে বলল, নতুন বধূ ত্রিহা পিউ আইয়া পড়ছে। তুর্য বাবা লইয়া আইছে ওরা রে, জলদি আইও। রান্না প্রায় শেষের দিকে। ত্রিহা আদুরে ভঙ্গিতে প্রিয়র উদ্দেশ্যে বলল, সকাল থেকে প্রিয় শ্রেয়া উভয়েই খুব উত্তেজিত তোহাস ও আরিয়ানকে দেখার জন্য। দুজনেই হাত ধুয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। এসেই পা ছোড়া থমকে গেল। অত্যন্ত সুন্দর গড়নের একটা মেয়ে কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে 3 পিস। বাচ্চাটার বয়স বড়জোর 1 কি 1.5 বছর হবে। মেয়েটার পাশেই একজন সুঠামদেহী পুরুষ দাঁড়িয়ে। শ্রেয়া হতবাক। কে বলবে এরা একই মায়ের পেটের না? তুর্য ও তোহাসের চেহারায় অনেকটাই মিল। ছোট ছোট পায়ে আরেকটু এগিয়ে আসেও। ওর পিছন থেকে লাঠি ভর দিয়ে ফাতেমা চৌধুরী সামনে আসেন। তোহাসের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সোফায় বসে পড়লেন। বলে উঠলেন, আরে মেহমানরা দাঁড়ায় আছেন কেন? কত বছর পর আসলেন, বসেন বসেন। তুর্যবাবু ওদের বসতে বলবা না তুমি? প্রিয় মুখ টিপে হাসছে। তুর্য ধপ করে ফাতেমার পাশে বসে পড়ল। ফিসফিস করে বলল, চারিধারে দৃষ্টি বোলাচ্ছে তোহাস। দাদির খোঁচা মারাও ঠিক বুঝতে পেরেছে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে সবার সামনে। কেউই এগিয়ে এসে কথা বলছে না, না বলাটাই স্বাভাবিক। শ্রেয়া সামনের মানুষটার মনের হাল বুঝে নম্র কণ্ঠে বলে উঠল, কেমন আছেন ভাইয়া? আরিয়ানা ভ্রুকুচকে তাকালো। তোহাস মুখে হাসি টেনে উত্তর দেয়, ভালো। তুমি সূর্যের বউ, রাইট? আমার শান্তশিষ্ট প্যাচবিহীন ভালো মনের বউ। সোফায় বসে আয়েশি ভঙ্গিতে বলে তুর্য।
নুরুল চৌধুরী কক্ষ ছেড়ে বেরিয়ে আসলেন। অবস্থা তেমন ভালো না ওনার। বুকের ব্যথা প্রায়শই অসহনীয় হয়ে ওঠে। আয়ুষের সাহায্যে ড্রয়িং রুমে আসলেন তিনি। তোহাস আসার খবর পেয়ে বসার ঘরে পা রাখতেই দীর্ঘদিনের পুরনো চশমাটা অস্পষ্ট ঝাপসা হয়ে আসে। অন্তর্দেশটাই দমকা সমীরণ বয়ে যায়। সাথে জমানো অভিমানের পাল্লাটা আরও অনেকখানি ভারী হয়ে উঠল। চেহারায় গম্ভীর ভাব ধরে রেখে মাঝ বরাবর এসে দাঁড়ান। বাবাকে দেখে বাচ্চাদের মতন ছুটে আসলো তোহাস। দুহাতে চাপটে চড়িয়ে ধরতে চায়, কিন্তু পারে না। তার আগেই হাত তুলে বাধা দিলেন নুরুল চৌধুরী। গমগমের সুরে বলে উঠল। সোফায় বসে তোহাসকে বসার জন্য বললেন পুনশ্চ। অসহায় দুর্বল নেত্রে তাকিয়ে তোহাস তুর্যের পাশে বসল। টলমল দৃষ্টি নিক্ষেপ করলো বাবার দিকে। কখনো তাকে তুমি বলে সম্বোধন করেননি নুরুল চৌধুরী। বাবা ছেলের সম্পর্কটা ছিল একেবারে বন্ধুর ন্যায়। সেই বাবা আজ ওর দিকে তাকাচ্ছে না, ঠিক করে কথা বলছে না। কতগুলো বছর কেটে গেল অনুতপ্ততায়, অনুশোচনায়। হ্যাঁ, প্রতিনিয়ত চলছে ওর ভিতরটা। কত শত অভিযোগ নিজের প্রতি জমে আছে হৃদয় কুঠুরিতে। বিলাসিতার প্রাচুর্যে মায়া মমতায় ভরপুর এই চৌধুরী বাড়ির আঙিনা পার হয়ে একটা মুহূর্ত স্বস্তি মেলেনি তার। নিজের অপরাধের শাস্তি থেকেও রেহাই পায়নি সে। কঠিন শাস্তি ভোগ করেছে মাকে অপমান করার ফলস্বরূপ। নিষ্প্রভ কণ্ঠে বলল, বাবা কেমন আছো? মাকে দেখতে পাচ্ছি না যে। মুহূর্তেই সকলের কর্ণে কর্ণে প্রতিধ্বনিত হয় তাচ্ছিল্য কণ্ঠস্বর। তোমার মা আছে? সে তো তোমাকে জন্ম দেওয়ার সময়ই দুনিয়া ছেড়েছে। হয়তো বুঝে গিয়েছিল মাকে সম্মান করতে তুমি অক্ষম, কুলাঙ্গার সন্তান। স্তব্ধ পরিবেশ। ফাতেমা চৌধুরী বাঁকা হাসলেন, নিশ্চুপে লুকিয়ে নিঃশব্দে। মনে মনে বেশ আনন্দ পেয়েছেন। তুর্যের নজর সাদা ফকফকা মেঝেতে। তোহাসের কণ্ঠনালী ভেদ করে এলো। তুমি ঠিক বলছো বাবা। তৎক্ষণাৎ আরিয়ানার চোখের কার্নিশ ছুঁয়ে এক ফোঁটা জল গড়ালো। স্বামীর দুঃখের পরিমাণ নিতে পারে না ও। নিমিলিত চক্ষুপত্রে টুপটুপ অশ্রু পড়তেই অত্যাধিক জোরে চিল্লাতে শুরু করে তিতিশা। ওর চিৎকারের শব্দে শ্রেয়া অস্থির হয়ে ওঠে। ব্যগ্র গলায় প্রশ্ন করে, আপু কাঁদছে কেন? আরিয়ানা জবাব না দিয়ে তিতিশাকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। শ্রেয়ার নিশ্চল দৃষ্টি ছোট্ট তিতিশার পানে। ঠোঁট ভেঙে কান্না করছে মেয়েটা। ওষ্ঠাধর কেমন লালচে রঙের, হাত মুঠো করে রেখেছে। কান্নার তালে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এতটুকুন মেয়ের রাগ, জেদ। শ্রেয়ার অভ্যন্তরে শীতল শীতল ভাব। বাচ্চারা অদ্ভুত মায়ায় মাখে মানুষকে। পাষাণ হৃদয়ও গলে মোম হয়ে যায় তাদের সান্নিধ্যে। তোর্যের ডাকে ভাবনা ছিঁড়ে ফিরে তাকায় ও। আদেশের স্বরে বলে তোর্য, মিসেস আরিয়ানাকে রুমে নিয়ে যাও। তিতিশার এখানে ভালো লাগছে না হয়তো। আরিয়ানা না চাইতেও শ্রেয়ার সঙ্গে ড্রয়িং রুম ছাড়তে হলো। ওদের গমনের পথে তাকিয়ে তুর্য কণ্ঠে গাম্ভীর্য রেখে বলল, আপনার সিদ্ধান্তটা ভাইকে জানিয়ে দিন বাবা। তোহাসের কণ্ঠে চমক। কিসের সিদ্ধান্ত? দীর্ঘ এক নিঃশ্বাস মুক্ত করলেন নুরুল চৌধুরী। বললেন, তুমি এই বাড়িতে থেকো। সন্ধ্যার পর উকিল আসবে, সম্পত্তি বন্টন হবে, আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোমার ও তোমার বউয়ের কথা মতো আমরা তোমাদের প্রাপ্য সম্মানই দিব। এই বাড়িতে তোমার অধিকার আছে। নিজের পাওনা কেন ছাড়বে? সেই যে বলে গেল তোমার হক তুমি মেরে দিবে। আজ পর্যন্ত আমার ছেলে তোমার ভাগে এক রতিও ভোগ করেনি। বুকের পাথর চেপে ভালোবাসা সম্মান দেখিয়ে তোমার সাথে যোগাযোগ রেখেছে। ওর মা খারাপ না সেটা প্রমাণ করেছে। যদি খারাপ হতো তাহলে নিশ্চয় তোমার বিরুদ্ধে ফুসলিয়ে বড় কথা বলতো। ছোট থেকেই এটা শিখেছে। তোমাকে দূরে রাখলে সব সম্পত্তিও পাবে এমন কিছু করেছে? করেনি। ওর মায়ের দেওয়া ভালো শিক্ষা ভুল অভিযোগের ফলেও তোমাকে সম্মানের সাথে এ বাড়িতে এনেছে। বড় হলেও বিবেকে উচ্চ হওয়া যায় না। দুধ দিয়ে কালসাপ পুষলে দিন শেষে ছোবল খেতে হয়। যার ভুক্তভোগী মেহরিমা, কোনোদিনও ওকে বলিনি সতীনের ছেলে, প্রাণ দিয়ে ভালোবাসতে হবে ওর। না বলা সত্ত্বেও সেটা করেছে। এত কিছুর বিনিময়ে তুমি কি দিয়েছো ওকে? অপমান, মিথ্যা অপবাদ, সত্য মিথ্যা যাচাই ছাড়া কষ্ট দিলে।
এত বছরেও ভালোবাসা প্রত্যাখ্যান করেছো। দুদিনের ভালোবাসা মেহে, আশা করি সুখে ছিল। বুড়ো বয়সে অনুরোধ করব, পারলে থেকে যাও। তোমার মাকে খুব ভালোবাসতাম। তোমাকে দেখলে যেন আমি তাকে অনুভব করতে পারি। অভিমানের দেওয়ালটা আর তুলে রাখতে পারলাম না। থেকে যাও, আমি কথা দিচ্ছি আরিয়ান কোনো ক্ষতি হবে না। দরকার পড়লে আমি চট্টগ্রামে চলে যাব। মেহেরিনকে নিয়ে অন্তত এই সমাজে বলতে পারবো আমার খাটিয়া ধরার মতো কোনো ছেলে বঞ্চিত হয়নি। কথাগুলো শেষ হতেই তোহাস ঢলে পড়ল নরুল চৌধুরীর পায়ের সমীপে। ওনার হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে ওঠে। পুরুষ নাকি শত কঠিন পরিস্থিতিতেও ভাঙে না, অথচ প্রিয় সহ সবাই দেখল কতটা সহজে বাবার পা ছুঁয়ে কাঁদছে তোহাস। কই ছিল এতকাল? প্রিয় বুঝে পায় না মানুষ কেন সবসময় সময় খুইয়ে নিজের ভুল বোঝে। নরুল সাহেব অটল। শব্দটুকু করলেন না তোহাসের উদ্দেশ্যে। তুর্যের দিকে নজর ফেলে স্রেফ বললেন, সন্ধ্যার পর থাকিস। তৎপরে সোফায় ঘাড় এলিয়ে চুপ করে রইলেন। তোহাসও পা আঁকড়ে ধরে রাখল। মুখ দিয়ে কথা আসছে না। আয়ুষ্যর কাঁধে হাত রেখে নরম গলায় আওড়ালো, উঠুন ভাই, বড় আব্বুর জন্য স্ট্রেস ঝুঁকিপূর্ণ। সকালেই রুমটা গোছগাছ করে রেখেছিল শ্রেয়া। আরিয়ানকে নিয়ে আবছা অন্ধকার কক্ষে ঢুকেও নিচু হাতে রুমের কালো পর্দাগুলো সরিয়ে দিয়ে সূর্যের রশ্মি ঘরে আসার সুযোগ করে দেয়। তিতিশার কান্না থমকে গিয়েছে ততক্ষণে। ভাষা ভাষা আখিদয় সে দেখছে কালো একটা তাঁতের কাপড় পরিহিতা মেয়েকে। ওর চাহনিতে মন্ত্রমুগ্ধের ন্যায় পা ফেলে অভিমুখে এসে উপস্থিত হয় শ্রেয়া। বিমুগ্ধ নয়নে চেয়ে দুহাত বাড়ায়, উদ্দেশ্য কোলে নিবে। তিতিশা ঠোঁট ছড়িয়ে ওর বুকে ঝাঁপিয়ে পড়বে অবস্থা। তখনই আরিয়ানা নিজের সঙ্গে চেপে ধরে ওকে। শ্রেয়ার মন আহত হয়, মনও ক্ষুণ্ণ হয়, বুকটা কেঁপে ওঠে। আরিয়ানা ক্রোধান্বিত চাহনি নিবদ্ধ করে। মুখ থেকে বেরিয়ে আসা এক একটা ধ্বনিতে রাগের মিশ্রণ। আমার মেয়েকে ধরবে না। মলিন ভাব কাটিয়ে শ্রেয়া হাসে, অত্যন্ত মৃদু হাসি। ধাতস্থ হয়ে বলে, আমি কি তিতিশার ক্ষতি আপনার চোখের সামনে করে ফেলবো? আর কেনই বা করব? আমার হাত এতটা শক্ত না যে তিতিশার শরীর থেকে চামড়া খসে পড়ে যাবে, কিংবা আমার মন কুৎসিত না যে একটা বাচ্চার ক্ষতি করব। আমার এমন কোনো ইচ্ছেও নেই। আপনার আচরণের ব্যাপারে শুনেছিলাম, আজ দেখেও নিলাম। আমার মনে হয় কি জানেন, আপনি ওভার পজেসিভ। নিজের জিনিস একান্তই নিজের করে রাখতে চান। কারোর সান্নিধ্য সহ্য হয় না আপনার। আপনার জন্য সংসারে ফাটল ধরেছে। শুনেছি আপনিও আমার মতো এতিম। কোনোদিন আপনজনের অভাব ফিল করেননি। একবারও মনে হয়নি আপনজনের কাছে থাকাটা কতটা শক্তি দেয়। জানেন আপু, আমি আপন মানুষের স্পর্শ পাওয়ার জন্য কত ব্যাকুল ছিলাম। আল্লাহ আমার সেই চাওয়া এই পরিবারের মাধ্যমে পূরণ করে দিয়েছে। আশা করি আপনি একদিন বুঝবেন, তিতিশাকে এমন করে বড় করবেন যেন আপনাদের সম্মান করে। ভুল বলে ক্ষমা করে দেবেন আমাকে। আজও সময় আছে নিজেকে শোধরানোর। আমি আপনাকে আপু বলেই ডাকি। আমার কেউ নেই, বড় বোনের অভাব বোধ করি। আপনি বললেও ডাকবো, না বললেও ডাকবো। হাসি বজায় রেখে তিতিশাকে এক প্রকার কেড়ে নিল শ্রেয়া। সাথে সাথেই তিতিশা ওর বুকে মিশে গেল। ওর মাথায় চুমু খেয়ে প্রশান্তির শ্বাস টেনে নেয় শ্রেয়া। আরিয়ানের কণ্ঠ নিভে গেল। অকস্মাৎ কি হয়েছে কে জানে। বলল, ওকে বেশি চেপে ধরো না, নয়তো গরমে কষ্ট হয় ওর। শ্রেয়া মিষ্টি হাসি উপহার দেয়, বলে, আচ্ছা। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। মনটা বিষাদে ছেয়ে গেল আরিয়ানার উচ্চারিত দুই বাক্যে। তোমার আপন শাশুড়ি তো তাই এমন পক্ষপাতিত্ব করো। আমার মতো সৎঘরের হতে হলে তাহলে এক দণ্ডও মনের স্বস্তি পেতে না। মনের স্বস্তির জন্য নিচে নেমেছেন। আপন না বলে মানুষ হন। আপন পর দিয়ে নয়, মানবতা মন দিয়ে যাচাই করুন। আপনি মেন্টালি সিক, সেটা বুঝতে পারছেন আপু? ছি। সমস্ত গা ঘৃণায় রিরি করে উঠল তার। তিতিশাকে রেখে রুম থেকে বেরিয়ে এলো। নারী মন নাকি দুর্বল হয়, মায়ায় ভরা থাকে। কিন্তু আরিয়ানার ক্ষেত্রে মতামত সম্পূর্ণ পাল্টে গেল শ্রেয়ার। সম্ভবত অপরাহ্নেই বাড়ি ফিরছে পাখির দল। হতে পারে ভীষণ তাড়া তাদের। সন্ধ্যা নামল না ধরণীতে। এখনই যাওয়ার কত অস্থিরতা। শ্রেয়া নীলাম্বর থেকে চক্ষু সরিয়ে এনে জিজ্ঞেস করলো, হঠাৎ কোথায় যাচ্ছি আমরা? তুর্য এক মনে ড্রাইভ করতে মগ্ন। কোমল কণ্ঠস্বর কর্ণপাত হতেই বলে উঠল,
খালা শাশুড়ি বাড়িতে দাওয়াত খেতে। শ্রেয়া বিষম খেলো। খালার শাশুড়ি মানে তো ওর খালা। শ্রেয়াকে গাড়ি থেকে বের করে একটা বিশাল আকারের গেট পেরিয়ে ঢুকে পড়ল তুর্য। চমৎকৃত নয়ন ফেলছে শ্রেয়া আশেপাশে। ঢের সুন্দর একটা শাড়ি, প্রাচুর্যে ভর্তি, সাদা রংটা কেমন ঝিলিমিলি করছে। ছোটখাটো একটা বাগান পেরিয়ে ওরা সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল চাপতেই যে দরজা মেলল তাকে দেখেই চক্ষুদয়ের আকার নিমেষেই বড় হয়ে আসে শ্রেয়ার। চকিতে তুর্যের দিকে তাকালো ও, তাকিয়ে রইল অনিমেষ। নেত্রপল্লব ফেলতে পর্যন্ত ভুলে বসল। তুর্য ওকে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে সামনের ভ্রু কুঁচকে কপাল ভাঁজ ফেলে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে রাখা মেয়েটাকে প্রশ্ন করল, কেমন আছেন আপু? আমাদের ঘরে ঢুকাবেন না? অহমিকার দরজার হাতল ধরে নিজেকে সামলে নেয়। চোখজোড়া সংকুচিত হয়ে আসে তার। বিস্মিত কণ্ঠস্বর। শ্রেয়া নিজেও হতবাক, কথা বলার শক্তি হারিয়ে নির্বাক। তুর্য অধর কার্নিশে বাঁকা হাসি আঁকে। নিরলস হাবভাব তার। কণ্ঠে গুরুতর ভাব এনে প্রতি উত্তর করে, বলল, খালা শাশুড়ির মেয়ে সম্পর্কে আমার বড় হলে আপু ডাকবো না? আর এটা তো ডাবল শ্বশুর বাড়ি, মানে নানা ও খালা শাশুড়ির বাড়ি। টানে টানে ছুটে এলাম। একই সঙ্গে দুটো ভিন্ন ভিন্ন মানুষের কণ্ঠনালী গলিয়ে অভিন্ন শব্দ বেরিয়ে আসে। কর্ণে বেজে ওঠে তুর্যের। বিরক্ত মাখা স্বরে বলে উঠল, পা ধরে গিয়েছে, ভিতরে গিয়ে বসে বসে বলবো। ফের অহমিকার দিকে তাকিয়ে বলে, আপু প্লিজ সাইড। তাজ্জব হয়ে চেয়ে চেয়ে একপাশে চেপে গেল অহমিকা। তুর্য শ্রেয়ার হাত ধরে ড্রয়িং রুমে এলো। শ্রেয়াকে সোফায় বসিয়ে পড়ল। এটা তোমার নানার বাড়ি ও খালার বাড়ি দুটোই, বলতে পারো তোমার মায়ের বাড়িও। অহমিকা ও শ্রেয়ার উভয়ের পায়ের নিচ থেকে শক্তপোক্ত মেঝেটা যেন সরে গেল। তুর্য ওদের হতভম্ব দৃষ্টি এড়িয়ে গিয়ে গাঢ় স্বরে বলে উঠল, আপনার বাবা কোথায় অহমিকা আপু আর নানু? তখনই রাশভারী গলায় কেউ ডেকে উঠলেন অহমিকা বলে। শ্রেয়া তাকিয়ে দেখে একজন বয়স্ক লোক। ওনাকে প্রিয় ও আয়ুষের বিয়েতে দেখেছিল সে। সম্পর্কে অহমিকার বাবা। এনেই তাহলে ওর খালু। খালা কোথায়? তুর্য যে নানুর কথা বলল তার মানে নানুও আছেন। অহমিকার বাবা হাতের খবরের কাগজটি টেবিলের উপর রেখে খানিক ঈষৎ ক্রোধ মিশ্রিত গলায় তুর্যকে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করছো? আমার মেয়েকে সবার সামনে অপমান করে শাস্তি হয়নি তোমার, এখন বউ নিয়ে বাড়ি অবধি চলে আসলে? সেদিন কিছু বলিনি কারণ তুমি আগে থেকে বিবাহিত ছিলে, না হলে আমার মেয়েকে তোমার পরিবারের বিয়ের আশ্বাস দিয়ে অপমান করে এর একটা বিট আমি করেই ছাড়তাম। মেয়েটা দিন রাত করে সুস্থ করেছে তোমায়। তোমার মা তো তোমাকে এক রুমেই বন্দি বানিয়ে রেখেছিল। আমার মেয়ে মিনতি করে মেন্টাল হসপিটাল ভর্তি করায়। তোমার সব অত্যাচার সহ্য করেছে। সাইকোসিস ডিসঅর্ডার ওকে কল্পনা করেই মানুষকে আঘাত করতে। তাহলে সামনে পেয়ে কি করতে মনে নেই? কতবার আহত হয়ে বাড়ি ফিরেছে মেয়েটা, তবুও তোমার ট্রিটমেন্ট পিছপা হয়নি সে। তোমার পাগলামি সইয়েই গিয়েছে পাশে থেকে শুধুমাত্র নিজের ভুলের প্রায়শ্চিত্ত করত। সামান্য কৃতজ্ঞতাবোধ নেই তোমার? তুর্যের সূক্ষ্ম তপ্ত নিঃশ্বাস বেরিয়ে এলো। ঠোঁটে ফিচেল হাসি। অত্যন্ত শান্ত কণ্ঠে আওড়ালো, বসুন খালু, আপনার মেয়ের প্রতি কৃতজ্ঞ বলে কিছু বলিনি। আপনার মেয়ের অন্যায়টা ছোট ছিল না। কাউকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে দেওয়া অনেক বড় অপরাধ। চিকিৎসার জন্য আমার মা যথেষ্ট পেমেন্ট করেছে। তাছাড়া আপনার মেয়ে আমার জীবনের সব থেকে বেশি প্রিয় একটা মানুষ দিয়েছে। ও ছেড়ে না গেলে কখনো আমার শ্রেয়সীকে পেতাম না আমি। সেটার জন্য সহস্রবার ধন্যবাদ বলতেও দ্বিধা নেই আমার। শ্রেয়া বিমুগ্ধ। অহমিকার মাথা নত হয়ে গেল। সে লন্ডনে থাকতেই নিজের ভুল বুঝতে পেরেছে। আসলে কাউকে ঠকিয়ে ততক্ষণ পর্যন্ত তার যন্ত্রণা পরখ করা যায় না যতক্ষণ না স্বয়ং ঠকে। আজ বুঝে ও জীবনে কি হারিয়েছে এবং তা নিয়ে আক্ষেপের শেষ নেই। মেহরিমার কথাই তুর্যকে পাওয়ার স্বার্থটা জাগ্রত হলেও নিজের অপরাধ বোধে তা এখন দমে গিয়েছে। শাহিদ সাহেব থমকে উঠলেন। তো এখন কেন এসেছো? নানা খালা শাশুড়ির বাড়িতে আসতে মানা আছে? পাল্টা প্রশ্ন তুর্যের। শাহিদ সাহেবের কপালে বলি রেখার ভাঁজ পড়ল। ভাঁজের সংখ্যা কত শত হবে গণেনি শ্রেয়া। কণ্ঠে প্রবল অস্থিরতা মেখে প্রশ্ন করলেন, মানে? আপনার একজন শালি সাহেবা ছিল, ভুলে গেলেন? না, বাবা জেদের জন্য মা ও অহমিকার আম্মু কখনো ওকে এ বাসায় ফিরিয়ে না কিংবা যোগাযোগ করতে পারেনি।
কিন্তু ওনার মৃত্যুর পর শিমুলকে অনেক খুঁজেছি আমরা। একবার শিমুল যোগাযোগ করে আমাদের সাথে সাহায্যের জন্য। বাবা কেমন করে সেটা জেনে যায়। অসহায় ছিলাম আমরা, কারণ বাবা কথা নিয়েছিলেন আড়ালেও যেন আমরা কেউ ওর সাহায্য না করি। পরে একটা সময় জানতে পারি স্বামীর হাতেও খুন হয়েছে, স্বামীও বেঁচে নেই। আশেপাশে জিজ্ঞেস করে জানি ওর একটা মেয়েও আছে। আমি অনেক খুঁজি কিন্তু মেয়েটাকে পাইনি, তার জন্য ধরে নি মেয়েটাও বেঁচে নেই। শেষোক্ত কথাটা বলতে গিয়ে গলা ধরে আসে ওনার। শ্রেয়ার চোখ ছলছল করে ওঠে। তুর্য ওর হাতের উপর হাত রেখে বলল, আমার বউই শাশুড়ি মার মেয়ে। আশেপাশের এতিমখানায় খোঁজ নিলেই পেয়ে যেতেন। এতকাল কষ্ট বড় হতে হতো না ওর। আপনাদের খোঁজায় গাফিলতি রয়ে গিয়েছিল। শাহিদ সাহেবের কণ্ঠ কেঁপে কেঁপে উঠল। বললেন, ও শিমুলের মেয়ে। গম্ভীরভাবে প্রত্যুত্তর তুর্যের। হ্যাঁ। তুমি কিভাবে জানলে? খুব একটা বেগ পোহাতে হয়নি। শাশুড়ি মার বাবার নামটা কালেক্ট করতে সেই নামের সূত্রপাত ধরেই জানলাম অহমিকা ও শ্রেয়সী একে অপরের খালাতো বোন। আমি চাইছিলাম শ্রেয়সী নানুর বাড়ি খোঁজ নিতে। তারা মানুক আর না মানুক, নিজ চোখে একবার নিজের আত্মীয় স্বজন দেখুক ও চিনুক তাদের। নানু কোথায়? বছর খানেক আগে স্ট্রোক করে অহমিকার মা মারা যাবার পর থেকেই তিনি অসুস্থ। পরিবার তো আর কেউ নেই, আমিও একা মানুষ, তাই অহমিকাকে নিয়ে এখানেই থাকি। উনি রুমে আছেন, পায়ের হাড়টি ক্ষয়ে গিয়েছে, তাই চলাফেরা করতে পারে না। ত্রিহা নিচের রুমের দিকে যাচ্ছিল। অজান্তেই দৃষ্টি মিহুরিমার রুমের সামনে যেতেই দেখল তোহাজ দরজায় আলগোছে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, অথচ নক করছে না, ডাকছে না। হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। মৃদু হাসল ও। সব সময়ের খেল, প্রকৃতি কাউকে ছাড় দেয় না। যেটা মানুষ অবজ্ঞা করে নিয়তি যেন টেনে হিচড়ে সেখানেই সুখের খোঁজে দাঁড় করিয়ে দেয়। কয়েক পল চেয়ে নীরবে প্রস্থান করল। টের পেতে দিল না তোহাসকে, পাছে যদি সে লজ্জায় চলে যায়। রহিমা পানের বাটাটা নিয়ে ফাতেমা চৌধুরীর সামনে রাখলো। গড়গড় করে বলল, আজকের পানটা অনেক ভালো কইরা বানামো আম্মা। ভ্রকুচকে দুই অথর ফাঁক করে চাপা গর্জন করে ফাতেমা। তুই কি বাকি দিন আমারে খারাপ বানাইয়া খাওয়াইতি? আরে আম্মা, তা না, আজ তো খুশির দিন। বাগিনী জালে ফাঁসছে। কত ভাত দেখাইয়া মিশা ফেস লাগাইয়া তোতাস বাবারে একলা কইরা কইরা নিছিল, মনে নাই আপনার? ফাতেমা ভেংচি কাটলেন, থমথমে মুখে বললেন, তো হাসকিতা বাচ্চালো, এতে ফিডার খায়? বললেই চল্লা যাইব বদ একটা। মায়ার মতো নিষ্পাপ মায়ার ঘরে কেমনে বদ হইল আমি বুঝি না। বউয়ের কথা নাচে খালি, বালা হইছে নুরু কথা শোনায় দিছে, আমার আত্মাটা শান্তি পাইল। আমি নুরুর মা, ও কোনোদিন আমার কষ্ট না দিলেও আমি বুঝি সন্তান কষ্ট দিলে কেমন লাগে। দুনিয়াতে যদি কারোর সাথে সব থেকে উত্তম ব্যবহার করা লাগে তা মায়ের লগে, তারপর বাপ। কষ্ট ছাড়া সৎ মায়ের আদর পাইয়া বড় হইছে, এ কারণে কদর কিতা তা জানে না। এখন বুঝবো হারে হারে। তুয়াসের চেহারায় আমি কষ্ট দেখছি। আমিও দেখছি আম্মা। বিবস্ব কণ্ঠে বলল রহিমা। টিনের চালে বৃষ্টির সেতার বাজছে, তারই নিচে দাঁড়ানো মানব মন করছে আনচান। রিমঝিম ছন্দ তুলছে বৃষ্টি ফোঁটা, ফুটো চাল দিয়ে বিন্দু বিন্দু হয়ে প্রবেশ করছে জল। শ্রেয়ার সমগ্র সত্তা জুড়ে স্নিগ্ধ পবনের তীব্র ছোঁয়া, ভালো লাগায় নিমজ্জিত ও। বিষাদে তিক্ততায় ভরা প্রাণে হঠাৎ করে শান্তির আগমন। এমনি এমনি ঘটেনি, ঘটিয়েছে। ওর পাশে উপস্থিত সুদর্শন সুঠামদেহী গম্ভীর মুখ পুরুষটার জন্যই অন্ধকারাচ্ছন্ন জীবন আজ আলোকিত। কত বছর পর মায়ের পর তারই আপন করা স্পর্শ পেল এ। কাপা কাপা হাতে বয়স্ক নানুর মাথায় হাত বুলিয়ে দেওয়া, কেঁদে বুকে চড়িয়ে ধরা, সবটুকু যেন স্বপ্ন ওর নিকট। সব থেকে ভাবিয়েছে অহমিকার আচরণ, কত নিঃস্বার্থ ছিল প্রতিটি কথা, এখনো কানে বাজছে। নানুর কক্ষে ওর দুহাত নিচের হাতের মুষ্টিমেয় নিয়েছে অহমিকা। চক্ষু কোটরে ছিল ঘোর অনুশোচনা, কণ্ঠে অপরাধের ছাপ। নতজানু স্বরে বলে, তুমি আমার খালাতো বোন বলে আমি এতটা দুর্বল হচ্ছি না। আমি ভেঙে পড়েছি সত্যিকারের ভালোবাসা হারিয়ে। তুর্যের ভালোবাসা আমি বুঝিনি, অন্যের মিছাটানেও নিজেকে বিলীন করেছি। আর যতক্ষণে বুঝলাম তুর্য আমাকে চায় না, সে চায় তার পবিত্র সম্পর্ককে, তার স্ত্রীকে। তুমি ভাগ্যবতী শ্রেয়া, যে যুগে মানুষ স্ত্রীকে রেখে পরকিয়া করে বেড়ায়, ভালোবাসার মানুষকে গোপনে ঠকায়,
সে যুগে তুর্য একটা সম্পর্কের টানে তোমাকে চেয়েছে। এখন ওর চোখের দিকে তাকালে কেবল তোমাকেই যেন দেখতে পাই। সত্যিকারের ভালোবাসাতে চেহারা, যোগ্যতা, সৌন্দর্য এসব লাগে না, লাগে হৃদয়। ভালো থেকো, বারবার এখানে এসো, অপেক্ষায় থাকবো। আমার শাস্তি আমার অনুতপ্ততা, যা প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। কয়েক পল নিস্তব্ধতায় পার করে শ্রেয়া। মানুষ বদলায়, কেউ খুব বাজেভাবে প্রতারণা করে, বেইমানি করে, তো কারো পরিবর্তনে মেলে দুঃখের ছোঁয়া। বদলানোর অনেক রূপ থাকে। যদিও এই পৃথিবীর মানুষগুলো আজ গিরগিটির ন্যায় আবরণ বদল করে ভাঙে অন্য কারো হৃদযন্ত্র, সেই মুহূর্তে অহমিকাকে শক্ত করে জড়িয়ে ধরে ও। নির্বাক কাটের সময় তৎপর চলে আসে তুর্যের সাথে। মাঝ রাস্তায় এসেই বাধে বিপত্তি। গাড়ি নষ্ট হয়ে গিয়েছে পাশেই মেকানিক শপ, তাই তত একটা সমস্যা হয়নি। মেকানিক গাড়ি ঠিক করতে মগ্ন। শ্রেয়া কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে পাশে চাইতেই থমকে যায়। নজর আটকে গেল তুর্যের চাহনিতে, নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে। শরীর জুড়ে আন্দোলন শুরু হলো ওর। তুর্য ক্ষীণ বাঁকালো অথর কার্নিশ, বলল, বইয়েরও কি এই শ্রাবণধারাতে প্রেম পাচ্ছে? কেমন করে? যেমন করে আমার পাচ্ছে। আপনা আপনি আলগা হয়ে গেল শ্রেয়ার ওষ্ঠধর। বুকের ধুকপুকানি নিয়ে এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকালো ও। তুর্য ওর চাহনি পরখ করে আশেপাশের স্বরে বলে ওঠে, শুনছে না বউ? বৃষ্টির আওয়াজে আমার কথা শব্দ মেকানিকের কান অব্দি পৌঁছাবে না। এমনকি আমি তোমাকে কিস করলেও টের পাবে না। প্রমাণ দেখবে? শ্রেয়া চোখজোড়া বড়সড় করে তাকালো। লজ্জায় ঈষৎ পিছিয়ে গেল দেহ। ঠোঁট নেড়ে না শব্দটুকু বের করতে যাবে, তার পূর্বেই সমস্ত কায়ায় শিহরণ বয়ে যায়। ছলাৎ ছলাৎ করে ওঠে অন্তঃস্থল। অচিরেই হাত কেটে রক্তাভ গালে তুর্য থমকে ওঠে। তোমার হাতের দ্বারা আমার ঠোঁটের স্পর্শ মুছে গেলে ডাবল চুমু খাবো আমি, তাও একদম গভীরভাবে। হাত সরিয়ে শ্রেয়া অন্যদিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করল, মুছবো না। আপনার স্পর্শ কি মুছে ফেলার মতো? আপনি হলেন আমার জীবনের খুশির মাধ্যম। মেকানিক ছেলেটা রেইনকোট গায়ে ছুটে আসলো। ভর সন্ধ্যের সময় চলছে, মানুষজন নেই রাস্তায়। শ্রাবণ বর্ষণ হয়তো সবাইকে কাঁথা মুড়ি দিতে বাধ্য করেছে। ছেলেটার কণ্ঠে ক্লান্তি, হাঁপানো স্বরে কি যেন বলে। শ্রেয়া প্রথমে ঠিকঠাক শুনতে পায়নি, পরবর্তীতে ছেলেটা আবারও তরতর গলায় বলল, গাড়ি ঠিক। তুর্য ওয়ালেট বের করে ছেলেটার টাকা চুকিয়ে দিল তৎক্ষণাৎ। নির্ধারিত টাকা থেকে আরও বাড়িয়ে দিল। খুশির ঝিলিক কলেজ পড়ুয়া ছেলের পরিশ্রমী মুখমণ্ডলে। হাত ঘড়ির দিকে তাকালো সে। বড্ড দেরি হয়ে গিয়েছে। সন্ধ্যার প্রহরীর পর নুরুল চৌধুরী উপস্থিত থাকতে বলেছিল। শ্রেয়াকে নিয়ে ছটফট গাড়িতে উঠে বসল ছোট্ট টিনের ছাউনি থেকে বের হয়ে। একটা বিষয় নিয়ে খুঁতখুত করছে শ্রেয়ার মন। সিটে তুর্যের দিকে তাকিয়ে মিহি কণ্ঠে আওড়ালো, একটা কথা বলি। তুর্য সাই দিল সঙ্গে সঙ্গে। বলো। শ্রেয়া সাহস পেল, মনের জোর পেল। মনের কথা আর অব্যক্ত রাখে না, বলে বসে, আমার মনে হয় আরিয়ানা আপু নিজেকে যেমন দেখায় উনি তেমন না। কিছু একটা আছে। ওনার লোভ নেই, থাকলে তিনি বাড়ি ছেড়ে ভাইয়াকে নিয়ে একা থাকতেন না। আমি খেয়াল করেছি ভাইয়াকে খুব ভালোবাসেন ভাবি, শুধু নিজের করে একান্তে রাখতে চান, যাকে ওভার পজিটিভনেসও বলা যায়। ভাবির মেন্টালি প্রবলেম আছে কিনা জানি না। তোহাস ভাইয়ার সাথে তো আপনার কথা হয় না, আপনি কিছু জানেন? অনেক কিছু জানি। সেই জানাতেই আজ ভাইকে চৌধুরী বাড়িতে আনা। আমি ভাইকে নির্দোষ মনে করি না। মিসেস আরিয়ানা পজিটিভ হতে পারে কিংবা মানসিক দিক থেকে বিক্ষিপ্ত, তাই বলে ভাইও কি তেমন না। কিন্তু পরিবারকে এক করা আমার কর্তব্য মনে করি আমি। ছেলে হিসেবে বাবাকে কি দিয়েছি? 1,000 লাখ টাকা ইনকাম করে দিলেও বাবা মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না। কিন্তু যেটা করলে তারা প্রকাশ্যে না হোক, মনে মনে তৃপ্তি পাবে, সেটা আমি করব। বাবা আজ যতই অভিমান প্রকাশ করুক, তিনি মনে প্রাণে চেয়েছেন তোহাস ভাই চৌধুরী বাড়িতেই ওনার চোখের সামনে থাকুক। শ্রেয়ার কণ্ঠে ভারী বিস্ময়, প্রশ্ন করল, সত্যি ভাবি মানসিকভাবে বিক্ষিপ্ত? তুর্য গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করল, হ্যাঁ, মিসেস আরিয়ানার বাবা 2 বিয়ে করেছিলেন। প্রথম মা মারা যায় হুট করে, জ্বর আসে, দীর্ঘদিন জ্বরে ভুগে বিনা চিকিৎসায় মারা যান। এতে ওনার বাবার অবহেলা ছিল, বউয়ের প্রতি টান ছিল না বললেই চলে। তারপর বাবা দ্বিতীয় বিয়ে করলে আমাদের সমাজে অহরহ যা দেখা যায় সেটার শিকার হন তিনি। 6 বছর বয়স থেকে দিনরাত সৎ মায়ের অত্যাচার। ওনার 12 বছরের মাথায় বাবা ও সৎ মা
দুজনেই অ্যাক্সিডেন্টে প্রাণ হারান। সাথে 3 বছরের ছোট্ট ভাই, সৎ ভাই, কিন্তু একটা ভীতি খুব ভয়ঙ্করভাবে নিজের মধ্যে পোষণ করেন তিনি, এবং তা হলো সৎ মা মানেই খারাপ। বলতে গেলে এটা ওনার মানসিক রোগে পরিণত হয়। সেই থেকে এমন, যেদিন জেনেছে তোহাস ভাইয়ের সৎ মা আছে সেদিন থেকেই একটু একটু করে তাকে আলাদা করে ফেলেছে। ভয় পেতেন ভাইকে হারানোর, ভাবতেন আমরা সবাই খারাপ, কেউ তোহাস ভাইয়ের আপন না, তার জন্য শুধু ভাইকে আপন ভেবে সবার থেকে আলাদা করে ফেলা। মিসেস আরিয়ানার ভাষায় যাকে বলে আগলে রাখা। ভয় মানুষের মনে এমনভাবে বাসা বাঁধতে পারে। সত্যিই তো মুদ্রার এপিটোপিট থাকে। আরিয়ানার ভীতিটা ভুল না, তবে ওর এই ভীতি কতজনের সুখ কেড়ে নিয়েছে। বাবা মা ছেলের মধ্যিখানে তুলেছে দেওয়াল। অস্ফুটে নড়ে উঠল শ্রেয়ার 2 ওষ্ঠ। জিজ্ঞেস করলো, আপনি সব কবে জেনেছেন? তুর্যের রাগে মাথা গরম হয়ে উঠল। এই মেয়ে কি দেখছে না সে ড্রাইভ করছে? সাথে কি গাধি বলে? রাগ সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলল, এটাই আপনার প্রশ্নের শেষ উত্তর দেব। এরপর আমার ড্রাইভ করা অবস্থায় আর একটা প্রশ্ন করলে সোজা হামলা। শ্রেয়া শুকনো ঢোক গিলে। তুর্যের এক পলকের রোষপূর্ণ চক্ষুদয়ের চাহনি পড়ে ওর কম্পনরত ওষ্ঠে। প্রশ্ন করবে না আর, একদম না। কর্ণধারে ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়, তোয়াস ভাইয়া কানাডা গিয়ে আস্তে ধীরে বুঝতে পারে মিসেস আরিয়ানার এই বিষয়টা বিয়ের আগে ধরতে পারেনি ভাইয়া। পারবেই বা কিভাবে? তখন তো আর আরিয়ানাকে মায়ের মুখোমুখি করা হয়নি যে ভিতরকার সেই ভীতি জেগে উঠবে। পরে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। এখন আগের থেকে কিছুটা নর্মাল, তবে ওনার ভালোবাসা ভয়ঙ্কর বলতে হবে। ইস, আমার বউটা যদি এমন হতো। শেষমেশ তুর্যের ফিচেল মাখা স্বরে লাজুক হাসে শ্রেয়া। ও ভালোবাসে, মারাত্মকভাবেই ভালোবাসে। তার মানে এই নয় আপনজন থেকে দূর করে রাখবে। মনে মনে ঠিক করে নিল আরিয়ানাকে বোঝাবে, ও যত্ন করেই বোঝাবে। ওর অতীত বলবে, আপনজনের সান্নিধ্য কত মধুর হয় সেটার মর্মার্থ বিশ্লেষণ করবে। মাঝে মাঝে একজন সঠিক বুঝদাতার অভাবে মানুষের অনেক ভুলই ঠিক মনে হয়। পৃথিবীতে সকল মানুষ পারফেক্ট হয় না। ড্রয়িং রুমে বসে আছে সবাই। বৃষ্টি মাথায় নিয়েই আসতে হলো উকিল সাহেবকে। উকিল সাহেব আবার নুরুল চৌধুরীর বন্ধু বলে কথা, তাই এক ডাকেই কাগজপত্র তৈরি করে চলে এলেন। মেহরিমা রুম ছেড়ে বেরিয়েছেন। প্রিহার সাথে হাতে হাতে নাস্তা রাখছেন উকিল সাহেবের সামনে। কাতর দৃষ্টিতে মায়ের দিকে তাকালো তোহাস। তখন চেয়েও পারেনি দরজায় একটা টোকা দিতে, মায়ের সম্মুখীন হতে। কি বলে ক্ষমা চাইবে, কিভাবে শুরু করবে কথা? আদেও সে কি মেহরিমা চৌধুরীর সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে? অভ্যন্তর চলছে তার, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সকল অনুভূতি। মেহরিমা একবারও ফিরে তাকায়নি তার দিকে। তুর্য কাপড় পাল্টে ভেজা চুলে হাত বোলাতে বোলাতে নেমে আসলো। তার পিছন পিছন শ্রেয়া ও প্রিয়। যেহেতু সম্পত্তি ভাগ হবে নুরুল চৌধুরীর আদেশ মোতাবেক সবাই আছেন। আরিয়ানা ওপর থেকে চেয়ে আছে। এই সংসার, এই বাড়ির একটা ইটও ওর চাই না। তোহাস ওকে জোর করে নিয়ে এসেছে। ও শুধু তোহাসকে নিয়ে, তিতিশাকে নিয়ে সুন্দর ছোট্ট একটা পরিবার চায়। সবাইকে ভয় হয়, সারাক্ষণ মনে হয় তোহাস তিতিশাকে ছিনিয়ে নিবে সবাই। সোফায় বসে তুর্য তার মতামত রাখলো, বলল, আমাকে ততটুকু সম্পত্তি দিলেই চলবে যতটুকু দিলে আমি, আমার বউ, ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার মাথা গোঁজার ঠাঁই হবে। বাকি সব আয়ুষও ভাইকে দিয়ে দিন। হিসেবে আয়ুষ বেশি পাও না, কারণ চাচার ভাগেরটার অংশীদার কেবল সে, আর আমাদের অংশ থেকে ভাইকে বেশি দিন। আয়ুষ হেসে উঠল। হেসেই বলে, আমি রাক্ষস না ভাই, কোনো মতে লেকচারের চাকরিটা করে যেতে পারলেই চলে। তোহাস ভেঙে পড়ে ভেতর থেকে। সহ্য হচ্ছে না ভাগ বন্টন। সোফা ছেড়ে দাঁড়িয়ে বহু কষ্টে বলে উঠল, আমাকে তোমার সাথে থাকতে দিলেই হবে বাবা, সম্পত্তি লাগবে না, এইসব ভালো লাগছে না আমার। পরক্ষণেই মেহরিমার সামনে গিয়ে দাঁড়ায়। মৃদু হাসলেন মেহরিমা, বললেন, নিয়ে নাও। তোমার যদি আমার উপস্থিতি খারাপ লাগে আমি চলে যাব, তবুও থাকো এখানে। অশ্রুকণা দলা পাকিয়ে স্মরণালী রোধ করে বসে তোহাসের। দৃষ্টি হয় নিচু। মিনিট কয়েক কাটতেই সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে থেমে থেমে ক্রন্দন মিশ্রিত গলায় বাক্যগুলো উচ্চারণ করে, তোমার কাছে ক্ষমা চেয়েও আমি শান্তি পাবো না মা। কিছু ভুলের কখনোই ক্ষমা হয় না, অনুশোচনা নিয়েই
আমার পুরো পরিবারকেই চাই। তুমি তো আমাকে খুব ভালোবাসো, বিশ্বাস করো। আমাদের কেউ কেড়ে নিবে না, কেউ না। একেবারে তো তোমার জন্য সব ছেড়েছি, এবার না হয় আমার জন্য এখানে থাকো প্লিজ। আরিয়ানা নিরুত্তর, আখি পল্লব নড়ছে তিরতির করে, হয়তো রোদন আটকানোর প্রয়াস। তোহাস নিজের সুস্পষ্ট হাতের বৃদ্ধাঙ্গুল খুব আলতোভাবে ঘষে দিল কোমল ত্বকে, চোখের নিচের কালো অংশে। এই যে ওর সামনে মেয়েটা বসে আছে, একদিন হয়তো তারও আপনজনের সান্নিধ্যের আশা ছিল, কিন্তু কিছু মারাত্মক নিকৃষ্ট ভীতি ওর মনের মায়া ভালোবাসা অতল গভীরে ডুবিয়ে দিয়েছে। এখন সে শুধু বুঝে নিজ স্বার্থ, এতেও লুকায়িত আছে ভালোবাসা, মমতা, কিন্তু মেয়েটা সেটা সম্পর্কে অবগত নয়। মেঝে ছেড়ে আরিয়ানার পাশে বসলো তোহাস, ওর মাথাটা বুকের বাপাশে ধরে বলল, একটু কষ্ট করো, তারপর দেখবে এত শান্তি পাচ্ছ যে নিজেই অবাক হয়ে যাবে। পুরানো তুমিকে দোষারোপ করবে কেন? আগে এমন ছিলে কেন? নিজের আপনজনের সাথে থাকা হয়নি তা ভেবে। পরিবারের সবার নিকটস্থ আরিয়ানার অসুস্থতার ব্যাপারটা খোলাখুলি করল তুর্য। শুনেই কেঁদে দিলেন মেহরিমা। নুরুল চৌধুরী কেবল দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। উকিল সাহেবকে বিদায় দিয়ে সবাইকে আদেশ করে গুরু গম্ভীর ভাব আটলেন কণ্ঠে, জানালেন সবাই যেন আরিয়ানার সাথে ভালো ব্যবহার করে। আগে বুঝলে হয়তো কিছুটা সুস্থ হতো এতদিনে সে, কিন্তু পরিস্থিতি কারোরই অনুকূলে ছিল না। শ্রেয়া অত্যন্ত খুশি হলো শ্বশুর মশাইয়ের আদেশ শুনে। সেও চায় একটা মানুষ যতই খারাপ হোক তাতে একটা ভালো হওয়ার সুযোগ দেওয়ার। তাই বলে বারবার নয়, স্রেফ একবার। ফাতেমা চৌধুরী দুর্বল গলায় বলে উঠল, তোকে যা ভালো লাগে কর, তাও যদি ওই ডাইনি শোধরায়। নুরুল চৌধুরী নম্র কণ্ঠে হাঁক ছাড়লেন, আম্মা, আম্মা কি কথা কইবি না? তোকে মতন আমার ভেতরে এত দরদ নাই। মেহরিমা ঠান্ডা গলায় বলল, তবুও আপনি কিছু বলবেন না আম্মা? মেয়েটার ভালো ব্যবহার প্রয়োজন। বাহ, তুমি কইতাছো বউ, যাক তোমার মনটা নরম হইল। আসলে কি জানো, তোমার ছোট পোলার বউটা আস্ত মাখন। তার বালা বালা আচরণে এবারে সবার, তোমারও মন গলে গেল। আজ আমার নিজের উপর গর্ব হইতাছে, এই মাইয়ারে তুর্যর বউ কইরা আইন না। তোমার পোলা বউ পাইয়া এত খুশি, এখনো আমারে একটা ধন্যবাদও দিল না। তুর্য ভ্রু কুচকে তাকালো, অধর ছুঁড়ে হাসি, ঠোঁট ক্ষীণ বাঁকিয়ে বলল, ধন্যবাদ ফাতু, আমার বউ বলতে হবে। নুরুল চৌধুরী ও আয়ুষের বাবা মুখ লুকিয়ে হেসে উঠে গেলেন। মেহরিমাও ত্রিহাকে নিয়ে রান্নাঘরে গেলেন। দুপুরে তোহাস খায়নি। ফাতেমা ভেংচি কাটল। না না, আপনার বউকে বলেন তার মিষ্টি হাতে আমারে একখানা পান বানাইয়া খাওয়াইতে। রহিমা পাশ থেকে বলল, আম্মা আমি বানাই দেই। রেগে মেগে উঠল ফাতেমা। তোরে বলছি। মৃদু হেসে শ্রেয়া পানের বাটা আনতে চলে গেল। তুর্যের রসকসহীন স্বর, সুযোগে আমার বউকে খাটানো, এই মহিলা পরিবর্তন হবে না। সকলে ড্রয়িং রুম ছাড়লেও ফাতেমা, রহিমা ও প্রিয় রয়ে গেল। খানিক সময় বাদে শ্রেয়াও আসে পানের বাটা নিয়ে। ওকে আসতে দেখে ফাতেমা দ্রুত বলল, তাড়াতাড়ি আয় মাইয়া। ওই প্রিয়, তুইও আয়। দুজন আমার দুই সাইডে বইয়া পড়, জরুরি কথা আছে তোরার লগে। হতবিহ্বল নেত্রে একে অপরের পানে তাকাই প্রিয় ও শ্রেয়া। দুজনেই ফাতেমার দুই পাশে বসে পড়ল। মক্ষম সময় লুফে নিজের কথা পারল সে। ফিসফিস করে বলল, সামনের লাইগা দুজন কি ভাবছিস? পুয়াতি হইতে মন চায় না? আগে আমাদের দাদি শাশুড়িরা কত বুঝাইতো কেমনে জামাইরে আসলে বাধা যায়, কত কি। এখন তো আপডেট যুগ। বিষম খেল উভয়ে। রহিমা কান পেতে শোনার চেষ্টায়। ফাতেমা চৌধুরী যখন মিনমিন করে তখন সাথে বসা মানুষবাদী কেউই শুনতে পায় না। লজ্জার চিহ্ন রূপে রক্তিম প্রলেপ পড়ে শ্রেয়ার সমস্ত মুখশ্রীতে। নাকটা টকটকে লাল হয়ে উঠেছে। প্রিয় এখন হাসছে, মিটমিট হাসি। ফাতেমা ব্যঙ্গ করল, বলল, সরম হাসি বাদ দেন আপনারা, যা কইছি মন দিয়া শুনেন। এই শ্রেয়া এতদিনে একবার তার মা হইয়া যাইতো। আমার সব নাতিদের বাচ্চা কাচ্চা দীক্ষা মরতে চাই আমি। পদ্ধতি বাদ, জামাই পটাইয়া মা হইয়া যা দুইজন।
লজ্জা চলাঞ্চলি দিয়ে দিল প্রিয় তৎক্ষণাৎ। ফাতেমাকে 2 হাতের বাঁধনে চড়িয়ে নিয়ে নির্লজ্জ আনন্দপূর্ণ গলায় ঈষৎ চেঁচিয়ে ওঠে। আহা দাদি, আপনি একদম আমার ধাঁচের। বাঁচতে লজ্জা রাখতে নেই, উপদেশ মেনে নিলাম। এখন হাবাগোবা 4 চোখ লেকচারারকে পটিয়ে মা হয়ে যাব। কপাল চাপড়াতে অভিলাষ জাগছে শ্রেয়ার। এত ঠোঁটকাটা মানুষের ভিড়ে ও যে কেমন করে এলো, ব্যাপারটা অতীব বিস্ময়ের। অতীব। একটা টিনের চাল দিয়ে পৃথিবীতে ফিনিক ফোঁটা জ্যোৎস্না নেমে আসবে, সৌন্দর্যে মোহিত করে নিংড়ে তুলবে দুহৃদয়। একে অপরকে দেখবে উন্মাদ হয়ে 2 জোড়া চোখ, চুম্বকের ন্যায় আকর্ষণ বাড়তেই থাকবে। সেকেন্ড, মিনিট, সময়ের পর সময় বৃদ্ধি পাবে ছটফটানি, অন্তরের উচাটন ক্রমশ পাগল করে তুলবে দুজনকে। বিষয়টা সুন্দর না প্রিয়? একদম পাগল করা। ছাদে দাঁড়িয়ে মধ্যরাত্রিতে চাঁদ দেখছে আয়ুষ প্রিয়। প্রিয়র মাথাটা আয়ুষের চওড়া বক্ষে ঠেকানো, বদনে তৃপ্তির ছাপ, শান্তি, সুখ। প্রিয় মানুষ পাশে থাকলে সুখ সুখ অনুভব হয়, দূরে গেলেই যেন অশান্তির ঝড় দাউ দাউ করে অগ্নি স্ফুলিঙ্গ চলে অন্তঃপুরে। তাই তাকে মানসিক শান্তি বলে অভিহিত করা বেমানান কিংবা ভুল নয়। খুশিতে অক্ষে নিমলিত করে রেখেছে প্রিয়। আয়ুষর কর্ণ দুয়ারে মুখ ছুঁয়ে বলে, আপনার জ্যোৎস্না বিলাসের সমাপ্তি কখন ঘটবে? কেন, তোমার ভালো লাগছে না? ভালো লাগার চেয়ে বেশি কিছু হচ্ছে। প্রিয়র কপালে চিন্তার রেখা পড়ে। উল্টে ঘুরে আয়ুষের চেহারাটা দেখতে চাইলে থামিয়ে দেয় সে। আরো অনেক বেশি শক্ত করে চেপে ধরে বলে, এই অল্প আলোতে আমার ভিতরে কি চলছে বুঝবে তুমি? প্রিয়র চিন্তিত ব্যগ্র স্বর। এভাবে না হলে কিভাবে বুঝবো? বুদ্ধি বাড়িয়ে। আয়ুষের সোজা উত্তর। প্রিয় প্রতিবাদ করে বলল, আমি যথেষ্ট বুদ্ধিমতী, শুধু চশমা পরলেই ব্রিলিয়ান্ট ভাব হয় এমন না। আমার বুদ্ধির সাথে টক্কর নিলে তুমি শূন্য। তাহলে আমার ভিতর এখন কি চলছে বলো? আয়ুষের প্রশ্নে প্রিয় কয়েক পলক ভাবল, ঢের ভাবল। পরক্ষণে লাজুক স্বরে বলল, জোছনা চাদরে মুড়িয়ে বইয়ের সঙ্গে গভীর রোমান্স করার ইচ্ছে। আয়ুষ ফিক করে হেসে দিল। ওর সম্পূর্ণ দেহটা শূন্যে তুলে বলল, তুমি আসলেই খুব বুদ্ধিমতী ও কিউট বউ। এ বাড়িতে আসার 3 দিনের মাথায় নিচ থেকে আরিয়ানা শ্রেয়ার রুমের সামনে এসে দাঁড়ালো। বিছানার ওপর থাকা এলোমেলো কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রাখছিল শ্রেয়া। অকস্মাৎ নজর দরজায় যেতেই বলে, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন আপু? ভেতরে আসুন। দোনমনো করে ভেতরে ঢুকে আরিয়ানা। কোলে তিতিশা ওর শাড়ি খামচে ধরে রেখেছে। শ্রেয়া হাত বাড়িয়ে অনুমতি চাইল। ওকে নেই। আরিয়ানার সহজ সরল উত্তর। না। হতবাক স্থবির শ্রেয়া, অবাক বেশ। তিতিশা এক প্রকার ছাপ দিয়ে পড়ল ওর বুকে। কিন্তু শ্রেয়ার চমক অটল ও পরিবর্তন দেখছে। কিঞ্চিত পূর্বের আচরণের অমিল খুঁজে পাচ্ছে আজ আরিয়ানার মাঝে। ওকে মিষ্টি হাসি উপহার দিয়ে আরিয়ানার স্বীকারোক্তি। চেষ্টা করছি তোহাসের জন্য সবার সাথে মেশার। ভালোবাসার মানুষের জন্য ত্যাগ ও ভালোবাসার মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ, যেমনটা তোহাস ভাইয়া করেছিল আপনার জন্য বাবা মার ভালোবাসার বিসর্জন দিয়ে। তবু প্রত্যাশা দিন শেষে আপনার মনে তাদের জন্য সম্মান যেন জাগে। তুর্য চলে গিয়েছে, তুমি যাওনি যে? ভার্সিটি অফ। আরিয়ানার প্রশ্নে তড়িৎ গতিতে একটা কথা মনে পড়ে যায় শ্রেয়ার। তাড়াতাড়ি করে বিছানার পাশের পড়ার টেবিলে হেলান দিয়ে রাখা মোবাইলটার দিকে ঘাড় বাঁকিয়ে তাকালো। তুর্য তাকিয়ে আছে গভীর দৃষ্টিতে। তাজ্জব বনে গেল ও। ভার্সিটি খোলা থাকায় গতকালই চলে যেতে হয়েছে তুর্যের। শ্রেয়ার খারাপ লাগলেও অনুরোধ করে কয়েকদিনের জন্য থেকে যাওয়ার। আসলে এই সময়টা পরিবারের পাশে থাকাই উচিত। ওর জন্য প্রিয় রয়ে গিয়েছে। ইশারায় কাছে ডাকলো তুর্য। টেবিলের কাছে যেতেই কলটা কেটে দেয়। বাকরুদ্ধ শ্রেয়া। এই বলে ভিডিও কলে থাকো, এই আবার কাছে ডেকে ফোন কেটে দেয়। নিমেষেই ফোনটা আবার ঝংকার শব্দ সৃষ্টি করে। এবার অডিও কল। আরিয়ানা নিশ্চুপে সবটা দেখছে। খারাপ লাগছে না ওর। ভালোবাসা দেখতে ভালোই লাগে। শ্রেয়া কলটা রিসিভ করে কানে ধরতেই তুর্য অনতি বিলম্বে লঘুস্বরে বলে উঠল, আমার একটা দাঁতের স্পর্শে তুমি কুকড়ে যাও শরমে, অথচ তিতিশা ঘাড়ে খামচি দিল টেরি পেলে না। ব্যাপার কি বলতো? আমার বেলায় ইচ্ছে করে
বেশি বেশি আদর পাওয়ার জন্য? ধারালো কথাবার্তা সইতে না পেরে চট করে ফোন কেটে দিল শ্রেয়া। হৃদস্পন্দন ক্রমশ উতলা হয়ে উঠছে। এই হেয়ালিপনা কবে ছাড়বে এই পুরুষ বুড়ো বয়সে? আরিয়ানাকে সাথে নিয়ে কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে নিচে আসে শ্রেয়া। তিতিশা ওর চেহারায় সর্বাঙ্গে ছোট ছোট হাতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। সোফায় বসে এতিমখানার যাবতীয় খরচপত্রের হিসেব কষছেন মেহরিমা ও ত্রিহা। এতকাল যাবত এই দায়িত্ব ছিল মাদারের। তিনি একা হাতেই সবটা সামলাতেন, কিন্তু নতুন যেই মাদার এসেছেন তার পক্ষে সম্ভব হচ্ছে না। সবকিছুতে কেমন গরমিল লাগিয়ে ফেলছেন। তাই এই মাসের হিসেবটা নিজেরা করে পরের মাস থেকে একজন বিশ্বস্ত লোক রাখার সিদ্ধান্ত নিলেন নুরুল চৌধুরী। তাছাড়া এখন তোহাস আছে। তোর্য তোহাস আয়ুষের উপর এতিমখানার দায়িত্বটা চিরতরে তুলে দিতে চান তিনি। আরিয়ানাকে দেখে মেহরিমা মিহি হাসলেন। শ্রেয়া এবং ওকে হাঁক ছেড়ে বললেন, দুজন দাঁড়িয়ে কেন, বসো। একটুখানি বিব্রত হলো আরিয়ানা। আসার পর মুহূর্ত হতে সে একটি বারের জন্যেও মেহরিমার সঙ্গে কথা বলেনি। কেবলমাত্র খাবার টেবিলে নুরুল চৌধুরীর সাথে কয়েকটা শব্দ বিনিময় করে, ব্যাস এতটুকুই। মনের গহ্বরে হাজারো শঙ্কা জাগলেও সেগুলো এক প্রকার দমিয়ে আরিয়ানা হাসল। হাসিটা কেমন চাপা চাপা। ধীর স্থির মন্থর গতিতে মেহরিমার পাশে বসে পড়ে। সম্পূর্ণ বিষয়টাই বিধে শ্রেয়ার কাজল চক্ষে। অধৈর্যরা ক্ষীণ ছড়াই ও। পুরোপুরি না পারুক আরিয়ানা চেষ্টা তো করছে। চেষ্টাটাই বা কজন করতে জানে। প্রচেষ্টার অভ্যন্তরে যেতে যেতে কোনো এক সময় গাঢ়ভাবে জড়িয়ে যাবে আপনের মায়ায়। অতপর অত্যাধিক অসম্ভব ব্যাপার হয়ে উঠবে সেই ইন্দ্রজাল। মোহমায়া কাটিয়ে ওঠা পারে না কেউ, পারে না এমন চাল হতে বেরিয়ে আসতে। সাময়িক কালের নিমিত্তে আসলেও অন্তর জ্বলে ওঠে হুটহাট করে। কোনো রকম আগমনী বার্তা না দিয়ে, যেমনটা তোহাসের দ্বারা হয়নি, সেও অনলে চলছে। আপনজনের টানে ছুটে এসেছে। শ্রেয়ার মানুষ লোকে কয়েকটা বাক্যের রচনা হয় তৎক্ষণাৎ। শহরতলি জুড়ে মিলন কাহিনীর ছড়াছড়ি থাকুক, কানে কানে বিনিময় করুক প্রণয় মিশেল বাক্য। আকাশে কালো মেঘ নয়, শুভ্র রং থাকুক। হৃদয়ে হৃদয়ে বিচ্ছেদ নয়, সন্ধি হোক। মেহরিমা চৌধুরীর গলা শোনা চাই পুনর্বার, অত্যন্ত মমতা মাখানো সেই কণ্ঠে। শ্রেয়াকেও বসার জন্য ডাকছেন তিনি। চিত্তপটে অনাবিল শান্তির সমীরণ বয়ে যায়। দিনকাল ক্ষণ সকল কিছু বদলে গেল। পরিবর্তন হয়ে গেল কর্কশ আচরণ কোমলতায়। মেহরিমার স্মরণালীতে মা মা আদুরে ভাব খুঁজে পায় আজকাল শ্রেয়া। দেরি না করে ঝটপট ওনার অন্য পাশে বসে পড়ল। ত্রিহার লক্ষ্যে বলল, আয়ুষে কবে আসবে চাচি? নানুর বাড়ির বেড়ানো শেষ হয়নি? ত্রিহা উত্তরে জানালেন, চলে আসবে আজকেই। ফোনে তোহাসের সাথে আসার কথা শুনে পাগল হয়ে যাচ্ছিল। মা অসুস্থ, তাই ওনাকে নিয়ে আসতে বলিনি। আজকে আমি ড্রাইভারকে পাঠিয়ে দিব ওনাকে নিয়ে আসার জন্য। তিতিশা খারকাত করে ক্ষুদ্র আখিদয়ে নির্নিমেষ চাহনি নিবদ্ধ করে রেখেছে মেহরিমার মুখের দিকে। শ্রেয়ার চোখে পড়তেই চুপিসারে তিতিশার হাতের মুষ্টিমেয় পুড়ে দিল মেহরিমার শাড়ির একটুখানি অংশ। নিমেষেই আঁচলে টান অনুভব করতেই নিজের পাশে তাকায় মেহরিমা। ওনার মুগ্ধতা ভরপুর দুচোখ দেখে লাল লাল ওষ্ঠযুগল ছড়িয়ে খিলখিল করে হাসি তিতিশা। কি সুন্দর প্রাণ খোলা হাসি। সবার দৃষ্টি আপাতত ওর দিকেই। আঁচল টেনে বারংবার দাদির কোলে যেতে ইচ্ছে প্রকাশে মগ্ন তিতিশা, কিন্তু মেহরিমা নেওয়ার সাহস পাচ্ছেন না। ভীতি জাগে, ভয়ঙ্কর মারাত্মক ভীতি। যদিও আরিয়ানা খেপে যায়, ওর যেই মানসিক অবস্থা, অকস্মাৎ রেগে যাওয়া স্বাভাবিক। তাই এখনো তিতিশাকে স্পর্শ করার দুঃসাহস করেননি তিনি। কিন্তু আজ ভাবনার বাহিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে কস্মিন কালেও ভাবেননি তিনি। না এনেছিলেন এমন প্রত্যাশা কল্পনায় কিংবা স্বপনে। দেহের অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে পড়েছে কারো ছোঁয়ায়। চমকপ্রদ সকলে। আরিয়ানার হাত ওনার হাতের উপর। নিচু কণ্ঠে সে বলল, তিতিশা আপনার কোলে আসতে চাইছে, নিচ্ছেন না কেন আম্মা? নয়নাভিরাম চাউনি শ্রেয়ার। মেহরিমার চোখে অশ্রু টলমল করছে। আম্মা,
বিয়ের পর একটা বারও এই সম্বোধন করেনি আরিয়ানা। এত বছর পেরিয়ে এসে আজ করলো। ডাকটা কত মধুর। শ্রেয়ার কোল থেকে চট করে তিতিশাকে নিয়ে বুকে জড়িয়ে ফেললেন তিনি। ক্রন্দনরত গলায় বার কতক বললেন, আমার নাতনি, আমার তোহাসের মেয়ে, আমি দাদি হয়ে গেলাম। খুশি উৎফুল্লতা যেন ওনার সমগ্র সত্তা জুড়ে। আরিয়ানা নিজেকে তথস্থ করে নেয়। একদিনে অনেক কথা গুছিয়েছে, এক এক করে আওড়াতে থাকে। আমাকে ক্ষমা করে দিবেন আম্মা, আমি এখনো ঠিক পারছি না। মন বারবার আপনাদের কাছ থেকে সরে যেতে চায়। হয়তো এটা আমার অসুস্থতার কারণে। আমি চেষ্টা করব, অনেক চেষ্টা করব, আমার কারণে আর যেন কোনো সম্পর্ক না ভাঙে। আপনাকে মিসক্যারেজের অপবাদ দিয়েছিলাম, এটার শাস্তি আমি পেয়েছি। সেদিন মিসক্যারেজ আপনার জন্য নয়, বরং আমার উল্টোপাল্টা ওষুধ খাওয়ার জন্য হয়েছে। নিজেও বুঝতে পারিনি ছোট থেকে মানসিক রোগী আমি। তোহাস ট্রিটমেন্ট না করাতে নিলে সাইকিয়াট্রিস্ট নিজ মুখে না বললে কখনোই বিশ্বাস করতাম না। আমার মনে হতো আমি যা করছি সব সঠিক, অন্যরা শুধু কেড়ে নিতে চায়। আপনাকে দেখলে জেদ কাজ করতো আমার। গলা ধরে আসে আরিয়ানার। পরবর্তী কথাটা খুবই কঠিন। টেনে টেনে বলল, আমার সৎ মায়ের অত্যাচারের কথা মনে পড়ে যেত, তাই কোনোভাবেই মেনে নিতে পারতাম না। দেখলেই মাথাটা ব্যথা করতো, সব কিছু এলোমেলো লাগতো। ডাক্তারের প্রেসক্রাইব করা ঔষধের সাথে অন্য ঔষধও ছিল যা প্রেগনেন্সিতে খেলে ঝুঁকি। আমি রাগের চোটে খেয়ে ফেলি। তখনও আমার মনে ভাবনা জাগে আপনার জন্যই এমনটা হয়েছে। আপনাকে দেখে আমার কষ্ট না লাগলে এমন কিছু হতো না। সব কিছুর জন্য আমি দায়ী আম্মা, আপনাদের কষ্ট দিয়েছি আমি। বছরের পর বছর তোহাসকে আপনাদের কাছ থেকে দূরে রেখেছি। আপনাকে দেখলে এখন আমার সৎ মায়ের প্রতি ধারণা পাল্টে যায়। আফসোস হয় আগে কেন আমার চোখে ছাউনি পড়েছিল। আপনাদের অনেক অনেক খুশি আমি নিজ হাতে ধ্বংস করে দিয়েছি। একটাই অনুরোধ থাকবে আম্মা, আমাকে একটু ভালো হতে দিন। আপনাদের দয়ার হাতটা আমার মাথায় রাখুন। সত্যি নিরুপায় ছিলাম আমি। হিংসা অসুস্থতা আমাকে কাবু করে দিয়েছিল। তোহাস এখনো ভালো করে হাসেনি। ও শান্তির হাসি হাসতে পারে না আমার জন্য। ও বোধ হয় ভাবে আমি এখানে ভালো নেই, কাউকে ভালো রাখতে পারছে না সে। আমাকে ওর মুখে হাসি ফুটাতে সাহায্য করুন আম্মা। আমিও স্বচ্ছ নির্মল একটা জীবন চাই আপনাদের সাথে। আকুতি মিনতির স্বর আরিয়ানার। অবাধে অক্ষি কার্নিশতে জল গড়াচ্ছে। আজ কোনো ছলনা নেই, আছে নিঃসংশয় আবেদন, আপনজনকে খুশি রাখার প্রয়াস। ত্রিহারও চোখ ভরে আসে জলে। মেহরিমা যথেষ্ট শক্তপোক্ত ধাঁচের মানুষ। নুরুল চৌধুরীর চেয়ে এ ঘরের প্রত্যেকটা মানুষকে ভালোবেসেছেন উনি। ভালোবাসার দাবি নিয়ে হাজির হয়নি স্বামীর সান্নিধ্যে। মাথায় একটাই কথা আটকা পড়ে যায়, কোনো এক সময় তার স্বামীর রাজ্য জুড়ে অন্য এক রানীর বসবাস ছিল। চাইলেই হুট করে সেখানে উড়ে এসে জুড়ে বসা সম্ভব নয়। মানুষের মন নামক গৃহে প্রবেশ করতে হয় আস্তে ধীরে। উনিও এমনটাই করেন, তবে তার পশ্চাতে অনেক ধৈর্য, ত্যাগ, বিসর্জন রয়েছে। তিলে তিলে ধাতস্থ হয়েছেন, নিজেকে সামলেছেন, পরিস্থিতি অনুযায়ী শিখেছেন কঠোরতা। এই মুহূর্তেই সূক্ষ্ম নিঃশ্বাস বিমোচন করে বললেন, আর কাঁদবে না আরিয়ানা। অতীতে পড়ে থাকলে শান্তি স্বস্তি কোনোটাই আসবে না মনে। বর্তমান সুন্দর করে তুলি আমরা। আমি সব ভুলে গিয়েছি, তুমিও যাও। মনে রাখবে তুমিও শ্রেয়া আমার কলিজার কলিজা। তোহাস তুর্য যেমন আমার কলিজার অংশ, তেমন তোমরাও ওদের কলিজার অংশ। এমনটা আমি এমনি এমনি বলছি না, আমার ছেলেদের ভালোবাসা দেখেই বলছি। আমি তোমাদের প্রাণ ভরে আদর দিব, তাতেই আমার ছেলেরা সুখী। সেটা আমি জানি। আমি শ্রেয়ার সাথেও অন্যায় করেছি। দুজনে না হয় এখন আমাকে একজন ভালো শাশুড়ি বানিয়ে দিও, মিলে ঝুলে। শেষের কথাই হাসির ঝিলিক। শ্রেয়া ও আরিয়ানার চোখাচোখি হতেই উভয়ে একই সঙ্গে সমস্বরে চিৎকার করে ওঠে। বলে, মেহরিমা চৌধুরী ভাব নিলেন, বললেন, আই নো পুত্রবধূরা। প্রিয় সিঁড়িতে থাকা অবস্থায় চিল্লিয়ে বলল, আমার আম্মুও বেস্ট, আর আমিও ওনার একমাত্র ছেলের একমাত্র সুযোগ্য বউ। ঠোঁট দুটো নড়ে উঠল ত্রিহার।
ঢেউ ভাঙা হাসির শব্দে শব্দে মুখরিত চৌধুরীর বাড়ির চার কোণ। সাজবেলা নেমেছিল সবে, তন্মধ্যে এসে বাড়ি মাথায় তুলে ফেলেছে আয়ুষী। মেয়েটা নরম স্বভাবের হলেও বেশ পটু, বিশেষ করে অন্যদের সাথে মিশে যেতে। এসেই আরিয়ানার সাথে ভাব জমিয়ে ফেলেছে। দাবি করেছে ভাইদের সঙ্গে বসে মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা খাবে। তোর্যকেও ফোন দিয়ে বলেছে এক্ষুনি আসতে, কিন্তু ওকে নিরাশ করে দিয়ে সে জানিয়ে দেয় আসতে পারবে না। মনক্ষুণ্ণ মন খারাপেরা শুধু আয়ুষের জন্য নয়, আরও একজনের অন্তর্দেশেও এসেছে, এবং সেই জন হলো শ্রেয়া। আজ কতদিন সরাসরি দেখে না তুর্যকে। খুব করে বলতে চাই চলে আসুন না, কিন্তু পারে না লজ্জায়। যখনই এটা বলবে তুর্য এমন কথা শোনাবে যেটা হজম করাই হবে কষ্টকর। তার চেয়ে মৌনতাই শ্রেয়। বড় এক বোল মুড়ি মাখা নিয়ে ছাদে এলো শ্রেয়া। পাটি বিছিয়ে গোল হয়ে আরিয়ানা, তোহাস, আয়ুষ, প্রিয় বসে আছে। আয়ুষী বসেছে দুই ভাইয়ের মধ্যবর্তী স্থানে। ঘোর রজনীর প্রহর চলছে। মধ্যরাত্রিতে মুড়ি মাখা খাওয়ার বিষয়টা তাও তন্দ্রা একপাশে ফেলে খুবই আশ্চর্যজনক, তবে বেশ মজারও। বোলটা সবার মাঝে রেখেও বসতে নিল প্রিয়র পাশে, কিন্তু পারল না। তোহাস বাধা দিয়ে পড়ল। ছাদের অপর পাশে ছিলাম এতক্ষণ, মোবাইলটা ভুলে ওইদিকে রেলিংয়ের উপর রেখে এসেছে। এনে দিবে? এখন মনে হলো। জি ভাইয়া, এক্ষুনি নিয়ে আসছি। শ্রেয়া যেতে নিয়েও তীর রেখা নজর ফেলে দেখল সকলে কেমন মিটমিট হাসছে। হাসিগুলো নিঃশব্দ, কিছুই ঠাউর করতে সক্ষম না ও। গোলমেলে লাগছে সবটা। তোয়াক্কা না করে গটগট পায়ে অপর প্রান্তের দিকে হাঁটতে লাগলো। এসেই চক্ষু ছানা বড়া, কাঁপুনি দিয়ে ওঠে সমস্ত তনু। অষ্টদয় ফাঁক হয়ে অস্ফুট শব্দে বেরিয়ে আসে প্রশ্ন। আপনি? সম্মুখে নির্বিকার ভঙ্গিতে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো মানুষটা। শ্রেয়ার কম্পন মিশ্রিত প্রশ্নটা যেন তার শ্রবণেন্দ্রিয়ই হয়নি, বরঞ্চ ছাই কালার শার্টের উপরের বোতামটা খুলে পড়ল। ওইখানে দাঁড়িয়ে আছো কেন? জলদি আসো। বউকে সারপ্রাইজ দিতে কত কি করতে হলো। নিজের বাড়িতেই লুকিয়ে ছাদে আসলাম। লং জার্নি, সব মিলিয়ে ক্লান্ত। তাড়াতাড়ি কাছে আসো। বুকে মাথা রেখে একটু ভিতরটা শান্তি করে দিয়ে যাও তো, নয়তো এই ক্লান্তি আমাকে ছাড়বে না। মিসেস শুভ্রপরী, আর ক্লান্তি আমাকে না ছাড়লে আমি তোমাকে ছাড়ছি না। স্ট্যাচু হয়ে গেলে কেন? তুমি চাইছো না তোমার জামাইয়ের শান্তি? বড্ড নিষ্ঠুর বউ তুমি শ্রেয়সী, ভিতরটা জ্বলে যাচ্ছে। নিবিড় নির্জন বিভাবরীতে ছাদের অপর পাশ হতে মৃদুমন্দ জ্যোতি আসছে যেন ভেসে ভেসে। চমকিত শ্রেয়ার শিরা উপশিরায় তরঙ্গ খেলা করছে। পুরনো অভ্যেস ক্ষণে ক্ষণে কিংবা আকস্মিক নব্য হয়ে ওঠে। অতিরিক্ত বিস্ময়ে ভয়ে গলায় শুষ্ক শুষ্ক ভাব হয়। কণ্ঠনালী শুকিয়ে কেমন কাট কাট হয়ে যায়। শ্রেয়ার এই অভ্যেসটা বদলায় না। ধীর গতিতে পতলি ছাদের মেঝেতে ছুঁয়ে এগিয়ে এলো তুর্যের সান্নিধ্যে। বুকটা থরথর করে কাঁপছে। একটা দমকা হাওয়া বয়ে গেল সেই সময়টাতে। এলোমেলো করে দিয়ে গেল ওর কেশগুচ্ছ। অঙ্গ প্রত্যঙ্গ সর্বাঙ্গে শিরশির অনুভূতি জাগিয়ে তোলে মুহূর্তেই। তুর্যের বুঝি তর সইল না। লাজুক হাসি নিয়ে স্থির নেত্রে নিম্নে তাকিয়ে থাকা শ্রেয়াকে হ্যাচকা টানে বুকে মিশিয়ে নিল। হকচকিয়ে গেল ও। নিশ্চল চাহনি পড়ল তুর্যের আংশিক উন্মুক্ত বক্ষে। ওতলা হয়ে পড়ল অভ্যন্তর। সমস্ত কায়ায় প্রবল উত্তেজনা। তুর্যের কণ্ঠে উৎকণ্ঠা। মন খারাপ কি কমেছে আপনার? এই যে সারাক্ষণ মন খারাপ করে থাকতেন আমি যাওয়ার পর, এটা কি উচিত হয়েছে? আমার বউ থাকবে সদা প্রাণবন্ত। অতীতে কতটুকু হেসেছে, কী পরিমাণ কেঁদেছে, তা আমার মাথা ব্যথা নয়। আমার সার্থকতা তাতেই যে আমি আমার অর্ধাঙ্গিনীকে কতটুকু সুখে রাখতে পেরেছি। তার হৃদয়স্থলে আমার দ্বারা কতবার হিমশীতল বাতাস বয়ে গিয়েছে, কতবার রক্তাক্ত হয়েছে, তাও আমি জানতে চাই। শ্রেয়া দেরি করল না, একটুও না। উদ্বেলিত হয়ে জবাব দিল। একবারও রক্তাক্ত হয়নি। তুর্য তাকালো কপালে ভাঁজ ফেলে। দায়সারা ভাবে বাঁকা হেসে বলে উঠল। এটা মিথ্যে। আই হার্ট ইউ। হিট আওয়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লাওয়ার বেডস। গলায় কম্পন শ্রেয়ার। মুখ উছিয়ে অস্পষ্ট কণ্ঠে বলার চেষ্টা করে। কিন্তু ওটা তো আপনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, আর দ্বিতীয়বার সেটা আমার ভালোর জন্যই। তাই বলে অন্যায় ঢাকা পড়ে যাবে? ভালোবাসো বলে সব মাপ? কোমল মনের বউ সামলাতে ঠিক কী পরিমাণ কঠিন হতে হবে বলো তো? নাকি শক্তিশালী হতে হবে? এমনিতেই আমার দেহ বলিষ্ঠ। বউ যা কোমল, এই দেহেই জোর খাটিয়ে জড়িয়ে ধরলে পিষে যাবে।
শ্রেয়া কথা কাটানোর জন্য ফটাফট জিজ্ঞেস করে বসলো। আপনি এত রাতে আসলেন যে? আগামীকাল ভার্সিটি সমস্যা হবে না? এমনিতেই অনেক ঘন ঘন ছুটি কাটিয়েছেন। চিন্তা কি আমার জন্য নাকি আমার ভবিষ্যৎ টেমাটুমির জন্য? ভ্রুযুগল কুচকে প্রশ্নটা করলো তুর্য। শ্রেয়া হতবিহবল হতবুদ্ধি, কণ্ঠ গলিয়ে বেরিয়ে আসলো চমক মিশ্রিত ধ্বনি। ট্যামাটুমি? তুর্য তার বাহুবন্ধনে আবদ্ধ মেয়েটার ললাটে ঠোঁট ছুঁয়ে পার করলো কয়েক মিনিট। নিঃশ্বাস ভারী ভারী ঠেকছে শ্রেয়ার, ঢেউ গর্জে উঠছে যেন বক্ষস্থলে। পরক্ষণেই অনুভূত হয় ওষ্ঠযুগল ধীরে ধীরে ওর সরু নাকখানা স্পর্শ করে অনবরত নড়তে থাকা ঠোঁটের কার্নিশে নেমে এসেছে। ভেতরটা লুব্ধ শ্রেয়ার, স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা। তুর্য প্রখর চাহনি নিক্ষেপ করে ওর সমগ্র বদনে। ফিচেল হেসে কর্ণধারে মুখ নিয়ে বলল, এই যেভাবে আদর করে এটার ফলাফল আসবে না? ফলাফলগুলোর নাম আপাতত ট্যামাটুমি, পরে সুন্দর নাম ভেবে দেব। আর মিসেস শ্রেয়সী, আমার বউ, আমার শুভ্রপরী কাল শুক্রবার ভার্সিটি অফ, চাকরি যাবে না। আমাদের ভবিষ্যতের ট্যামাটুমিও অভাবে ভুগবে না। কিন্তু আফসোস, ট্যামাটুমির মাকে আদর করতে গেলে তার লজ্জা আমাকে বাধা দেয়। এত লজ্জা রেখে তাদের আনা যাবে? ট্যামাটুমির আম্মা। লাল রঙের সাথে এই মুহূর্তে শ্রেয়ার মুখশ্রীর তুলনা করলে মন্দ হবে না। শক্ত বক্ষে চট করে মুখ গুজে ফেলেছে। ইচ্ছা অনিচ্ছা সব মিলিয়ে নরম ওষ্ঠাধরের স্পর্শ এঁকেছে সেই খোলামেলা বুকের বাপাশে। তুর্য শরীরের সর্বস্ব শক্তি দিয়ে মিশিয়ে নিল ওকে। তারও হৃদযন্ত্রের ক্রিয়া প্রক্রিয়া অস্বাভাবিক হয়ে পড়ল। বলল, তোমাকে ছাড়া থাকতে পারবো না। যেদিন গেলাম সেদিন থেকে ভিতরে জ্বালাতন শুরু হয়। আমার ক্লান্তির অবসান হওয়ার মাধ্যম আমি রেখে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি? শ্রেয়া ভুলবশত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ফেলল। নিমেষে ক্ষিপ্ত দৃষ্টি ছুঁড়ে মারল তুর্য। ভয়ে কুঁকড়ে গেল ও। আমতা আমতা করে বলল, না, ফেলতে পারেন না। তবুও লাভ হলো না। তুর্য আগুনের শিখার ন্যায় জ্বলে উঠল। ওর ওড়নাটা টেনে নিয়ে নিচের গলায় পেঁচিয়ে পড়ল। কিঞ্চিত থ্রেটের আভাস কণ্ঠে, কড়া সুর বলে উঠল, ভালোবাসি বলো, তবেই ওড়না পাবে, নয়তো সারা রাত দাঁড়িয়ে রোমান্স করব। ভাই ভাবি আয়ুষী প্রিয় সবাই কিন্তু আরো বাড়িয়ে চড়িয়ে ভাববে। অকস্মাৎ মস্তিষ্ক সজাগ হলো শ্রেয়ার। ও তো এত সময় ভাবেইনি ছাদে উপস্থিত বাকি সবার কথা। লজ্জায় কুকড়ে যেতে মন চাইছে, এখন ওড়না ছাড়া যেতেও পারবে না। ভালোভাবেই দড়িবিহীন ওকে শক্ত কঠিন বাঁধনে বেঁধে ফেলেছে। সুযোগ পেলেই হেয়ালিপনায় মাতোয়ারা হওয়া এই সুঠাম দেহি পুরুষ। অদৃশ্য বাঁধন অথচ কি কঠিন। উপায় অন্তর না মেলাই মনে মনে সাজিয়ে নেয় বর্ণমালা। বুকের ধূপধাপ আওয়াজ সমেত বলল, ভালোবাসি। তুর্য রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো, চেহারায় নির্লিপ্ত ভাবসাব। প্রশ্ন করল, কবে থেকে? শ্রেয়ার এমনিতেই রুদ্ধশ্বাস অবস্থা, তার উপর তুর্যের বেপরোয়া অভ্যেস। জেনে শুনেও ওর সাথে ইচ্ছাকৃত এমন করে। বিয়ে ঠিক হবার পর থেকে। না দেখে ভালোবাসা? বাহ, বউ আমার রিয়েল লাভার। আই লাভ ইউ টু 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 বউ। শ্রেয়া বেয়াক্কেল বনে গেল। এতবার টু টু টু, আশ্চর্যজনক কাণ্ড। ভারী শরমও লাগছে। প্রতিদিন যেন নতুন করে আবিষ্কার করে ও তুর্যকে। হেয়ালিপনা গম্ভীরতা মিলিয়ে ভালোবাসা প্রকাশ করে যায় লোকটা। এবার ওড়না দিন। হাত পাতে শ্রেয়া, তুর্যকে অগ্রাহ্য করে কয়েক কদমে ওর পিছনে গিয়ে দাঁড়ালো। তৎক্ষণাৎ মাথায় কিছু অনুভব করলো ও। ওড়নাটা জড়িয়ে দিয়েছে ওর মাথায় তুর্য। হাতটা ধরে সাথে করে নিয়ে এলো আড্ডার স্থানে। ওদের দেখে হইচই করে উঠল সবাই। আয়ুষী তো রীতিমতো খিলখিল করে হেসে গেল। ঠিক কতক্ষণ হিসেব করা হয়নি সময়ের। কখনো কখনো বেহিসেবি অনেক কিছুই ভালো লাগে। সেই রাতে আড্ডা হয় চম্পেষ্ট। তন্মধ্যে আরিয়ানা সবাইকে সাক্ষী রেখেই তুর্যের প্রতি কৃতজ্ঞতা জানায় ওদের এ বাড়িতে ফিরিয়ে আনার জন্য। ক্ষমাও চাই। বিপরীতে তুর্য কেবল এটাই বলে, মানুষের হৃদয়স্থল কাচ নেয় স্বচ্ছ হলে ত্রিভুবনের সবকিছু সুন্দর। সেই কাজ যদি ঘোলাটে হয়ে যায়, আশেপাশের চারিধারের সকল জিনিস কুৎসিত তুচ্ছ।
পরের প্রাতকালে তোহা সূর্য হাঁটতে বের হয় বাবার সঙ্গে। দুই ছেলেকে নিজের দুপাশে পেয়ে নুরুল চৌধুরী এখন বেশ সুস্থ হয়ে উঠেছেন। চিন্তা, কষ্ট, দুঃখ, মানসিক অশান্তি একজন সবল মানুষকেও নেতিয়ে দেয়। মানুষটাকে পরখ করলে মনে হয় সে যেন কত কঠিন রোগে ভুগছে, অসুস্থ। এগুলো থেকে মুক্তি পেলেই সুস্থ আর শান্তি। নুরুল চৌধুরীর ক্ষেত্রেও তাই হলো। আজকাল মানুষকে দেখিয়ে তিনি নিজের তাগড়া তাগড়া দুই যুবককে নিয়ে মহানন্দে ঘুরে বেড়াতে পারেন। হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছাকাছি আসে তিনজন। অধরে মায়া মায়ের কবরটা। তিনজনেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কত শত সেকেন্ড যে পার হলো এর মাঝে সে খেয়াল কারোরই নেই। মোবাইলটা বেজে উঠতেই তোহাস একটু ঝক্কি দিয়ে ওঠে। মাকে দেখেনি সে, কিন্তু কল্পনায় খুঁজে পায় প্রতিনিয়ত। মোবাইলটা নিয়ে একপাশে সরে আসে। বাবাকে নিয়ে বাড়িতে এসো, উনি ওষুধ না খেয়ে বেরিয়ে পড়েছেন। আম্মা এখন বলল, ডায়াবেটিসের রোগী হয়ে এত অনিয়ম করলে চলে, জলদি এসো। কি ধমকি দিয়ে আরিয়ানা টুপ করে কলটা কেটে দিল। তোহাসের মনটা ছেয়ে যায় প্রশান্তিতে নিমেষেই। এক রাতেই আরিয়ানা নিজেকে আরো পাল্টেছে। তোর্যের কথাটা মাথায় অত্যন্ত সুন্দরভাবে গেঁথে নিয়েছে। পরিষ্কার হৃদয়ের হতে হবে। হৃদযন্ত্রে কোনো রকম ভেজালের অস্তিত্ব রাখা যাবে না। কেননা মেদিনীর সবটা মুগ্ধ হয়ে সুন্দর চোখে অনুভব করতে হবে। তোহাস ফিরে এসে বলল, বাবা বাড়িতে চলুন। দেহের কোনো একাংশে পুরনো অনুভূতিদের উচ্চাটন ক্রমশ বেড়ে গেল। কিছু বলতে পারলেন না নুরুল চৌধুরী। উনি দুহাত অনুচ্চ অর্থাৎ সামান্য উঁচিয়ে দুই ছেলের কাঁধে রাখে রাশভারী গলায় বলল, ভালোবেসে আগলে রেখো দুজনে। ফাতেমা চৌধুরী প্যাসওয়েজে লাঠির ঠক ঠক শব্দ তুলে এগুচ্ছিল। হুট করে তার চোখে বিধে প্রিয়র চুমু খাওয়া। তড়িৎ বেগে দুইবার চুমু খেলো মেয়েটা আয়ুষের খসখসে গালে, খোঁচা খোঁচা দাড়ির ওপর। লজ্জায় উল্টে ঘুরে ঘরের দিকে হাঁটা ধরল। বিড়বিড় করল, প্রেম করব স্বামীর লগে, দরজাটা লাগাইয়া করবা না, শরম নাই? রহিমা খালা ফাতেমা চৌধুরীর রুমেই ছিল। হাতের ঝাড়ুটা ফেলে দৌড়ে এসে বলে উঠল অস্থির গলায়। কি বিড়বিড় করেন আম্মা? বেজায় বিরক্ত ফাতেমা, রাগে গজগজ করল, তুই একটা কান পাতা বেটি, সব হুনা লাগবো তোর? বিড়বিড় করছি তোর লাতি মেরে কই পাঠামো ওই বিষয়ে। এডি কি কোন আম্মা? আমি কি করছি? করস নাই, কিন্তু এখন আমার মাথার উপর নাস্তা সোস। যা চা লইয়া আয়, চা খামু। আনতে হবে না, রহিমা খালা বসুন, আমি এনেছি দাদি। আতুরে নম্র কণ্ঠস্বরটা শুনে কান খাড়া হয়ে ওঠে ফাতেমা চৌধুরীর। মুখ ঘুরিয়ে দেখে আরিয়ানা চায়ের কাপ হতে দরজায় দাঁড়িয়ে, ঠোঁটে মিষ্টি হাসি ঝুলানো। উনি ভূত দেখার মতন করে বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। নিচু কণ্ঠে বলল, তুমি? আরিয়ানা প্রশ্নটা উপেক্ষা করে এগিয়ে এলো। মেহরিমা শিখিয়ে পড়িয়ে দিয়েছে কিভাবে দাদির মন জয় করতে হবে। চায়ের কাপটা এনে টেবিলের উপর রাখলো সে। নিচে যেতে আপনার কষ্ট হবে, তাই উপরেই নিয়ে আসলাম। বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কথাগুলো ফাতেমা চৌধুরীর নিকট। কণ্ঠে দৃঢ়তা টানে। তোমার হাতে চা খাবো না? কেন? বিরস স্বর আরিয়ানার। যদি কিছু মিশিয়ে আনো। গটগট করে কাপটা হাতে তুলে নিচে চুমুক বসালো আরিয়ানা। তৎপর বলল, বেঁচে আছি দাদি, আমাকে সুন্দরভাবে আপনাদের সাথে বাঁচার সুযোগ দিন। কয়েক পলক ভেবে ফাতেমা চৌধুরী বলে উঠল, দিমু, এখন চায়ের কাপটা দাও। বরবাদ তো কইরা দিলা, এটাই খাইয়া লই। আরিয়ানা স্মিত হাসল। সেই হাসিতেই যেন মুক্ত ঝরছে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে দেখল নিষ্পলক অক্ষিতে ফাতেমা চৌধুরী ও রহিমা। কোরবানির ঈদ পালনের জন্য সম্পূর্ণ চৌধুরী পরিবার গ্রামে এলো। বিশাল বড়সড় একটা গরু কিনেছেন চৌধুরী সাহেব। এই প্রথম ছেলে পুত্রবধূ নিয়ে গ্রামে ঈদ পালন। গ্রামে বহু বছর না আসায় আগের আধা পাকা উপরে টিনের চাল দেওয়া দুটো ঘর রয়ে গিয়েছে। উঠোন পেরিয়ে এ ঘর থেকে ওই ঘরে যেতে হয়। মাঝে মধ্যে আসলে মানুষ থাকবে ভেবে এরকম ঘরে তুলে রাখা, কিন্তু ব্যস্ত জীবন ফেলে রেখে গ্রামমুখী হয় কজন। মেহরিমা বেতের মোড়ায় বসে তিন পুত্রবধূর আলামত দেখছেন। তিনজনেই জেদ ধরেছে আজ শিলনোড়ায় মশলা বাটার। শহরে ব্লেন্ডার কম চালিয়ে এখন কাঁচা হাতে এসব কি পারবে?
তবুও প্রবল চেষ্টা তিনজনের। শ্রেয়া এক প্রকার যুদ্ধই চালাচ্ছে, যে করেই হোক দারুচিনি একদম মিক্সড করেই ছাড়বে ও। ত্রিহা বার কতক বলেছে প্রিয়কে এসব ছেড়ে ঘরে গিয়ে বিশ্রাম নিতে, কিন্তু শুনতে অপারক। এখানে এসে রহিমা খালার একজন সখী হলো, তার নাম কুসুম। কুসুম খালা বলেই ডাকে সবাই, পাশের বাড়িতেই থাকেন তিনি। উনি তিনজনের উদ্দেশ্যে বলে উঠলেন, আজকাল এমন বউ পাওয়াই যায় না। আমার পোলার বউটা সারাদিন খায় আর ঘুমায়। তোমাগো মতো শহর থেকেই তো প্রেম কইরা বিয়া কইরা আনছিল আমার পোলাটা। নিজের ঘরের সব তেতো, পরের ঘরের সব মিষ্টি। মহিলার কথার পৃষ্ঠে হাসি মুখে বলে উঠলেন মেহরিমা। কথার মারপ্যাচ বুঝতে পেরে শ্রেয়া নিঃশব্দে হাসল। কে জানে কুসুম খালা বুঝলো কিনা। কি নীরবে তীরটাই না ছুড়লেন মেহরিমা চৌধুরী। শিলনোড়ায় মশলা বেটে হাতের অবস্থা নাজেহাল আরিয়ানারও। তবুও আনন্দ পেল ও। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাতের খাবার উঠোনের একপাশে গর্ত করে চুলো বানিয়ে রাধা হবে। ইতিমধ্যেই ইট দিয়ে চুলা বানানোর কাজ সমাপ্ত। শ্রেয়া খয়েরি রঙের শাড়িটার আঁচল মাথায় টেনে কেরোসিনের বোতলটা নিয়ে এলো। তুর্য ওর হাত থেকে বোতলটা নিয়ে অভিজ্ঞদের মতো ঝটপট আগুন জ্বালিয়ে ফেলল। বড্ডির শিকা বাড়ছে। তুর্যের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পরনের কালো শার্টটা ঘেমে একাকার। শ্রেয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে লঘুস্বরে বলে উঠল, তোমাকে সবসময় নতুন বউ লাগে কেন? এই যে টুকটুকে লাল খয়েরি শাড়ি পরে মাথায় ঘোমটা টানলে মনে হচ্ছে আমার সদ্য বিয়ে করা বউ। বুকের বাঁ পাশটা ধক করে ওঠে। তোমাকে একটু না দেখতে পেলে মন চায় এই পাশে হৃদয় নামক অঙ্গটা আমি আগুনে পুড়িয়ে ফেলি। ভালোবাসি আমার শুভ্রপরী। শ্রেয়ার চারপাশে এক নজর মেলে তুর্যের গা ঘেঁষে দাঁড়ালো। ঢিমে তালে হাতে হাত রাখলো। মুষ্টিবদ্ধ করে ফেলল তুর্য তাৎক্ষণিক। মোহনীয় স্বরে বলল শ্রেয়া, আমি আপনার সাথে মিশে থাকবো, চিরকাল থাকবো।